আচ্ছা, আজকে তোমাদের ক্লাস নম্বর 31। আজ তোমাদের অ্যাডভান্স এসএস এর লাস্ট ক্লাস। আজকে করলে তোমাদের অ্যাডভান্স এসএস শেষ। তো আজকে তেমন কিছু দেখাবো না, আর শুধু একটা নতুন বিষয় দেখাবো যে তোমরা কখনোই করো না এর আগে। তোমরা যারা আসো, এটা তোমরা কখনোই দেখো নাই বা কখনো করো নাই সিএসএস এর এই কাজটা। অ্যাকচুয়ালি শুধু তোমরা না, মানে আমিও দেখাচ্ছি এর আগে ব্যবহার করি নাই এইভাবেই। হ্যাঁ, মানে একবার নতুন এসেছে এটা, এই সিস্টেমটা। এটাকে বলা হয় সিএসএস ভেরিয়েবলস। চলো আমরা দেখি। এটাকে বলা হচ্ছে সিএসএস ভেরিয়েবলস। অ্যাকচুয়ালি ভেরিয়েবলসটা ব্যবহার করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, বুঝলাম। কিন্তু সিএসএস কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এইচটিএমএল ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর সিএস হচ্ছে এক ধরনের ক্যাসকেডিং স্টাইল শিটস। হ্যাঁ, এইচটিএমএল মানে কোনো দিকে এইচটিএমএলকে ডিজাইন করার জন্য সিএসএস ব্যবহার করা হয়। তো এই দুটোই দেখাচ্ছে যে একটা ক্যাসকেডিং স্টাইল শিট, একটা হচ্ছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বাট আমরা দেখাচ্ছি এখানে সিএসএস কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না হলেও এখানে ভেরিয়েবল ব্যবহার করছি। হ্যাঁ, এটা আপডেট আসছে প্রতিনিয়ত। তারা কি করছে? আপডেট করছে। কেন? আমাদের সহজের জন্য, সহজ কাজ করার জন্য। দেখা যাচ্ছে সিএসএস ভেরিয়েবলস, দেখো লেখা আছে সিএসএস দ্য ভেরিয়েবল ফাংশন। এই যে ভেরিয়েবল লিখে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এখন দেখো আমরা সিএসএস ভেরিয়েবলের সময় জানবো, তাই তো বলে ভেরিয়েবলটা কি, একটু বলে দিতে ভেরিয়েবলটা কি জিনিস। সেটা হচ্ছে যে ভেরিয়েবলটা হচ্ছে ধর আমি এখানে একটা পাত্র অঙ্কন করছি। আচ্ছা, এখন দেখো তুমি ভেরিয়েবলটা দেখতে পাচ্ছ। এই পাত্রটা একটা ভেরিয়েবল মনে করো। এই যে গ্লাস দেখতে পাচ্ছ, এই গ্লাসটা হচ্ছে কি এক ধরনের, এটা একটা ভেরিয়েবলস। হ্যাঁ, এই গ্লাসটা এক ধরনের ভেরিয়েবলস। তো ভেরিয়েবলস পাত্রের মতো কাজ করে। তোমরা ভেরিয়েবল সম্পর্কে পড়েছো এমনিতে ম্যাথে। ভেরিয়েবল মানে চলক। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? হ্যাঁ জীবন, কি খবর? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো। হ্যাঁ জীবন বলো। রাজশাহীতে? ও, তোদের ক্লাস শুরু হচ্ছে। হ্যাঁ, ওই যে বেসিকের ক্লাস তুমি নাকি আবার রিপিট করবা বলছিলাম। রিপিট মনে ক্লাস করার কথা বলছিলা তুমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখো সমস্যা নেই। হ্যাঁ, 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, যদি পারো অ্যাটেন্ড করবা। 1 তারিখ থেকে, নভেম্বর মাসের 1 তারিখ। হ্যাঁ, ক্লাস শুরু। বুঝতে পারিনি। না না, হয়নি, পরীক্ষা হয়নি, কিছুই হয়নি, ক্লাস হয়নি। হ্যাঁ না, আচ্ছা ইয়ে জীবন, আমি অ্যাকচুয়ালি মানে ক্লাস আছি তো, অনলাইনে ছাত্রদের ক্লাস নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা পরে আবার কথা হবে। হ্যাঁ, আচ্ছা ভালো। আচ্ছা দেখো, তাহলে এখানে একটা পাত্র। আর ভেরিয়েবলস মানে হচ্ছে যে একটা পাত্র যার মধ্যে তুমি যা কিছু রাখবা সে ধারণ করবে। যেমন আমরা ধরতাম যে ভেরিয়েবল মানে চলক, কিন্তু যে মনে করি রহিমের বয়স X বছর,
কর্মীর বয়স y বছর, তাই না? ধরতাম না এরকম ভাবে। তো আমরা অজানা রাশিকে বের করার জন্য কি করতাম, ম্যাথের ক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড এগুলো ধরতাম চলক হিসেবে, এবং সেই এক্স এর মানটা বের করতাম। তো সে এক্স এর মান কি সবসময় একই রকম হতো? কখন এক্স এর মান দেখবে 30 হতো, কখন এক্স এর মান 40, কখন এক্স এর মান 500, কখন এক্স এর মান 5000, ঠিক নেই, তাই না? তো যে কোনো সময় ভিন্ন ভিন্ন মান ধারণ করে। তো জাস্ট তুমি কল্পনা করো ভেরিয়েবলটা একটা পাত্রের মতো, সেই পাত্রে তুমি যা রাখবা সেটাই কি করবে, ধারণ করবে। এটা হলো বিষয়। এর মধ্যে পানি রাখলাম, পানি রাখলে পানি ধারণ করবে, এটা একটা ভেরিয়েবলস মনে করো। হ্যাঁ, যদি তেল রাখো তাহলে তেলটা কি করবে, ধারণ করবে, এটা একটা ভেরিয়েবলস। হ্যাঁ, এই হলো বিষয়। এটা মনে করো একটা হচ্ছে ভেরিয়েবলস, ভেরিয়েবল, এই হলো বিষয়। তো এখন দেখো ভেরিয়েবলটা কিভাবে ব্যবহার করবো আমরা। হ্যাঁ, মানে এটা একটু কঠিন তোমাদের মনে হতে পারে, কারণ ভেরিয়েবলটা সাধারণত পিএইচপি, বুঝে বললাম, পিএইচপি, পাইথন, সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস, এরকম দেখাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে ভেরিয়েবল ব্যবহার করা হয়। হ্যাঁ, আমি নিজেও কখনো একটা সত্য কথা বলতে কি যে নিজে কখনো ভেরিয়েবল বাস্তব প্রোগ্রামিং মানে ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করি নাই। ডেভেলপমেন্টে প্রচুর ব্যবহার করেছি, বুঝো নাই, সবসময় ব্যবহার করতে হয়, ভেরিয়েবল ছাড়া চলার উপায় নেই। হ্যাঁ, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে কখনো ভেরিয়েবল ব্যবহার, মানে এর আগে আমি বাস্তব ফিল্ডে ব্যবহার করি নাই, এই হলো বিষয়। তাই নতুন এসেছে যেহেতু, চলো আমরা দেখি, খুব মজার বিষয় এটা, ভেরিয়েবলটা খুব মজার, কিরকম বিষয় ভাড়াটা ব্যবহার করবো চলো দেখি আমরা। হ্যাঁ, একটু ডিসক্রাইব করলাম তোমাদের সামনে, এখন আলোচনা করে দিই। আচ্ছা, কি বল দেখো, says variables have access to the DOM, এটা বুঝবো না, এখন দরকার নাই। which means that you can create variables with local and global scope, এগুলো বোঝার দরকার আছে, লোকাল গ্লোবাল স্কোপ বোঝার দরকার নেই, জাস্ট ব্যবহারটা দেখো, ঠিক আছে? তোদের এমনি যখন ভেরিয়েবল শিখিয়ে দিব প্রোগ্রামিং এর ক্ষেত্রে তখন বুঝিয়ে দিব, ঠিক আছে? মানে ভেরিয়েবল বিভিন্ন ধরনের আছে, লোকাল ভেরিয়েবলস এবং গ্লোবাল ভেরিয়েবল। লোকালটা হচ্ছে শুধুমাত্র যে লোকালি কাজ করে, স্থানীয়ভাবে কাজ করে, ঠিক আছে? মানে তুমি যে ফাংশনের মধ্যে লিখে শুধু এই ফাংশনেই কাজ করবে। আর গ্লোবালটা হচ্ছে সর্বজনীন, তুমি একটা ফাংশনে দেখাচ্ছে যে ভেরিয়েবলটা অন্য ফাংশনে কাজ করবে। হুম, সব জায়গায় কাজ করবে সে, সে হচ্ছে বস সব জায়গার, সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তার চলো দেখি হচ্ছে দ্য ওল্ড ওয়ে, মানে কি, আর পুরাতন যে সিস্টেম ব্যবহার করতাম, যার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতাম, এইচ ওয়ান থাকলে এইচ ওয়ানে কালার দিতাম। হুম, তারপরে এখানে কি করতাম মনে করো, বর্ডার বটম দিয়েছে এখানে, তারপর হচ্ছে মানে কন্টেইনার, এখানে কন্টেইনার কালার দেওয়া হয়েছে। চলো দেখে আসি, ঠিক আছে? পার্থক্যটা প্রথম আমরা ওল্ড সিস্টেম দেখবো, যে সিস্টেমটা আমি শিখিয়েছি। হ্যাঁ, আর ওই সিস্টেমটাকে পরবর্তীতে নিউ সিস্টেমে নিয়ে আসবো। তো চলো আমরা দেখি, আমরা তাহলে জাস্ট এখান থেকে আমি পুরোটা কপি করছি, বডির মধ্যে যা কিছু আছে সেগুলো কপি করছি। হ্যাঁ, তাও তোকে তো বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের এইচটিএমএল চলে গেলাম, আমি এইচটিএমএল ওপেন করলাম। আজ তোমাদের অ্যাডভান্স লেভেল সিএসএস এর লাস্ট ক্লাস, এটা তোমাদের লাস্ট দেখাচ্ছে যে প্রপার্টিজ শিখেছি তোমাদের, অ্যাডভান্স লেভেল সিএসএস এর আজকে লাস্ট ক্লাস তোমাদের। আচ্ছা, আমি গত ক্লাসে এটা হয়েছিল কেটে দিলাম। এখন তোমাদের পরিশ্রম বেড়ে যাবে, ঠিক আছে? মেন্টালি প্রিপারেশন নাও। আচ্ছা, জাস্ট আমি যেটা এখন সেভ করেছি, ঠিক আছে, রান করি তাহলে কি দেখাই চলো একটু দেখে আসি। দেখো, দ্য ওল্ড ওয়ে আসছে, এখানে আসছে লরিমি সাব টেক্সট আসছে, এখানে ইএস তো দুটো বাটন আসছে না?
চলো সিএসএস করে ফেলি। জাস্ট এখানে কি দেখবো এই তোমাদের আগে জাস্ট h1 দিয়ে h1 এর ভিতরে লিখতে ওল্ড ওয়ে, মানে ওল্ড ওয়ে তার সাথে সিএসএস লে কিভাবে ডিজাইন করি সেটা লেখা আছে। আর পুরো একটা ক্লাস নিয়েছি এখানে দেখো ডিপ নিয়েছি ডিভিশন, ডিভিশন নাম একটা ক্লাস নিয়েছি নাম হচ্ছে কন্টেইনার। হ্যাঁ, মানে সবগুলো নিয়ে আছে বুকের মধ্যে সে। তো এখানে একটা h2 দিয়েছি, তার মধ্যে একটা লেখা দিয়েছি, p দিয়ে একটা লেখা দিয়েছি, আরেকটা p দিয়ে আবার লেখা দিয়েছি, এখানে আবার p দিয়ে তার দুটো বাটন নিয়েছি। হ্যাঁ, একটা বাটনের মধ্যে ইয়েস, একটা বাটনের মধ্যে নো। খুব সরল একটা ডিজাইন, তাই না? এখানে বোঝার তেমন কিছুই নেই। আচ্ছা, এবার আমরা একটা সিএসএস ওপেন করি আমাদের। আমি সিএসএস এ গেলাম, আমাদের এগুলো কতদিন ছিল তাহলে ভ্যানিশ করে দিই। আচ্ছা, আমাদের এখান থেকে কপি করি, দেখেন কি ডিজাইন, আবার ডিজাইনটা কপি করি এখান থেকে। আপনাদের বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখানে বডির ব্যাকগ্রাউন্ড সহ আমি ভ্যানিশ করলাম। হ্যাঁ, দেখো এখানে কি করেছি, বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, দেখছো এখানে একটা হেক্স কালারতে কালার দেওয়া হয়েছে, ঠিক আছে? তো জানো এটা হেক্স কালার সিস্টেম, আরজিবি সিস্টেমে কালার দেওয়া যায়, হেক্স দিয়ে কালার দেওয়া যায়, তাই না? অনেকগুলো সিস্টেম আছে, কালারের নাম দিয়ে কালার দেওয়া যায়। আচ্ছা, তো বডিতে একটা কালার দিয়েছি, আর এই যে H2 নিয়েছি আমরা এখানে, এই যে এখানে H1 নিয়েছি, তারপর নিচে H2 নিয়েছি, H2 H2 কে একটা কি বর্ডার বটন দিয়েছি, তার একটা কালার দিয়েছি বর্ডার বটনের। হ্যাঁ, কন্টেইনার যেটা ছিল তাকে একটা কালার দিয়েছি, এই যে কন্টেইনার, পুরো কন্টেইনার কি এই যে এই পুরোটাকে একটা কালার দেওয়া হয়েছে, এতটুকু একটা কালার দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো কন্টেইনারে কালার দেওয়া হয়েছে, আর ব্যাকগ্রাউন্ড কালার কি সাদা। হ্যাঁ, এবার লেখার কালার কি দিয়েছি, লেখার একটা কালার দেওয়া হয়েছে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা, আর প্যাডিং 15 পিক্সেল, মানে পুরো যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা প্যাডিং 15 পিক্সেল পুরোটাকে, আর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া হয়েছে, আর লেখার কালারটা দেওয়া হয়েছে কিন্তু। হ্যাঁ, এই হলো বিষয়। আর বাটন যেটা ছিল, দুটো বাটন ছিল না এখানে, যে বাটন 1 2 ইয়েস আর নো বাটন, দুইটা বাটন আছে এখানে। বাটনে কি কি দেখো, বাটনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে সাদা, তারপরে ফন্ট কালার এইটা দেওয়া হয়েছে, আর বর্ডার দেওয়া হয়েছে এখানে বাটন চারিদিকে, আর প্যাডিং দেওয়া হয়েছে। চলো আমরা এবার দেখি কেমন দেখায় আমাদের ডিজাইনগুলো। রিলোড করলাম, দেখো তাহলে কেমন দেখাচ্ছে, দেখা যাচ্ছে দা ওল্ড ওয়ে, তাই না? এখানে যে কি দিয়েছিলাম, বর্ডার বটন দিয়েছিলাম, ঠিক আছে? এখানে H2 তে বর্ডার বটন দিয়েছিলাম, এই যে H2 তে বর্ডার বটন চলে আসছে, এবং বটমের কালার কি আসছে, এই যে এই কালারটা দেখো। প্রথম থেকে তোমার দেখাই, প্রথম পুরো বডিতে কি কালার দিয়েছি, পুরো বডিতে একটা কালার দিয়েছি, দেখো এই যে নীল বর্ণের ব্লু কালার দিয়েছে একটা, এই যে ব্লু কালার দেখতে পাচ্ছ কি, পুরো বডিতে একটা ব্লু কালার দেওয়া হয়েছে, নীল কালার দেওয়া হয়েছে, দেখো পুরো বডিতে সেই নীল কালারটা আছে। আচ্ছা, এরপর দেখাচ্ছে কি, এই পুরো বডিতে একটা নীল কালার দিলাম, বডির নিচে একটা H1 নিয়েছি, দা ওল্ড ওয়ে লেখা আছে, যে H1, ঠিক আছে? ওল্ড ওয়ে লেখা আছে H1, তাহলে আমরা এখানে গেলাম, এই যে এটা H1 দা ওল্ড ওয়ে, এটা হচ্ছে H1 দিয়েছি। এরপর এখানটা কন্টেইনার পুরোটাই, এখান থেকে পুরোটা কি কন্টেইনার, তাহলে আমরা এখানে কি নিয়েছি দেখো তো, এই যে কন্টেইনার নিয়েছি না, কন্টেইনার নিয়েছি, মানে পুরোটা কি আমি কন্টেইনারকে কি দিয়েছি, একটা সাদা কালার দেওয়া হয়েছে, দেখো এই যে এটা কিন্তু সাদা কালারের কোড। তোমরা চাইলে পিক্সির মাধ্যমে নিতে পারবে সাদা কালার, এখানে পিক্সিতে ক্লিক করবে, পিক্সি ওপেন হয়ে গেলে সাদা কালার ধরবে, এটা চলে আসবে অটোমেটিক্যালি, বা এই যে সাদা কালার ধরবে, হালকা সাদা, এটা পুরোপুরি সাদা না, হালকা সাদা, হ্যাঁ, বা একটু গাঢ় সাদা, এই যে এটা এই কালারটা, এই সাদা কালার তুমি নিয়ে এখানে দিয়ে দিলা কোডটা কপি পেস্ট করে, এই যে এটা সাদা কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে, সরি ডিরেক্টলি নিট সাদা দেওয়া আছে, আর ফ্রন্ট কালারটা দেওয়া আছে এই কালারটা, ফ্রন্টের কালারটা কি নীল কালার, একটু মানে নীল বর্ণের কালার, ঠিক আছে? দেখো মানে এই কালারটাই এই কালারটাই দেওয়া আছে, ফ্রন্টের কালারটা নীল কালার দেওয়া আছে, ঠিক আছে? আর এই কন্টেইনারের হচ্ছে দেখো ব্যাকগ্রাউন্ড পুরো সাদা করে দেওয়া আছে, সাদা কালার, এফ 6টা এফ মানে সাদা কালার, ঠিক আছে? হেয়ারতে 6টা এফ দিলে সাদা কালার হবে। আর একটা প্যাডিং দেওয়া আছে 15 পিক্সেল, অর্থাৎ এটাকে প্যাডিং দিয়েছি, দিয়ে একটু মানে সৌন্দর্যবর্ধন করা হয়েছে, মাঝখান থেকে আসছে একটু উপর থেকে নিচ দিকে স্পেস নিয়েছে, ভিতর থেকে 15 পিক্সেল প্যাডিং দেওয়া হয়েছে।
কন্টেন্ট কি, ঠিক আছে। আর নিচে বাটন আছে দেখো দুইটা, ইয়েস বাটন আর নো বাটন, এটা বাটন আছে না। বাটন কি করেছে দেখো, বাটনকে একটা সাদা কালার দেওয়া হয়েছে, এই যে সাদা কালার, হ্যাঁ। আর এখানে গিয়ে লেখার কালার কি হয়েছে, সেই গ্রিন গ্রিন কালার, মানে সরি ব্লু কালার। আর বড় বড় বড়টা হয়েছে সেই কি কালার, ব্লু কালারের বড়টা হয়েছে, প্যাটার্ন হয়েছে। একটা বিষয় লক্ষ্য রাখো, সবাই একটু একটু সতর্কভাবে, এটা একটা বোঝার দরকার ছিল না এইভাবে, না তোমরা অনেকে বিরক্ত হতে পারো, বাট এখানে বোঝানোর কারণ আছে। কারণ এটা প্রপারলি না বুঝলে কি হবে না, পরবর্তী স্টেপটা এটা তো ওল্ড ওয়ে, এটা তো বুঝো, এটা যদি প্রপারলি না বুঝতে পরপরটা বুঝতে পারবে না। আমরা তো এখানে এমনি স্বাভাবিকভাবে ওল্ড ওয়েতে করতেছি পুরাতন নিয়মে, বাট একই জিনিস করবো আমরা কি ওয়েতে, নিউ ওয়ে, মানে সিএসএস ভেরিয়েবলস ব্যবহার করে করবো এই কাজটা, হ্যাঁ। তার মজাটা বুঝতে পারো কত মজার বিষয়, হ্যাঁ। চলো আমরা দেখি। তাহলে আমরা এটা কি করছি, জাস্ট বাটনকে ডিজাইন করেছি। এখানে একটা বিষয় লক্ষ্য, তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখো তোমার সবাই, দেখো এখানে কিন্তু পুরো ডিজাইনটা করা হয়েছে, এই পুরো ডিজাইন আমরা করেছি দুইটা কালার ব্যবহার করে। এখানে একটা কালো কালার আছে, কিন্তু ডিফল্ট ওটা তো আমাদের কালো কালার দিতে হয় না, কালো কালার দিতে হয় না। তো কালো কালারটা ডিফল্ট কালার, ওটা এমনি আসছে। বাট ডিফল্ট কালার ছাড়া আমরা দুইটা কালার শুধু ব্যবহার করেছি। কয়টি কালার, দুটি কালার ব্যবহার করেছি। একটা সাদা কালার ব্যবহার করেছি, আরটা হচ্ছে ব্লু কালার। দেখো এই যে সাদা কালার এবং ব্লু কালার আমরা দেখি, চলো সিএসএস দেখো, এই দেখো এই যে ব্লু কালার, দেখো একই কোড দেখছো। আমি এখানে ক্লিক করলাম, দেখো এই যে এক, হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। যেটা হচ্ছে দেখো এখানে ক্লিক করলাম, মেহেদি আমি যে তুমি কটা পর্যন্ত জেগে থাকো, কয়টা পর্যন্ত জেগে থাকো, একটু কথা বলতে হবে তোমার সাথে, হ্যাঁ। কাজের বিষয়ে একটু কথা বলবো। বিষয়টা হচ্ছে যে আমি ক্লাস নিচ্ছি তো অনলাইনে ছাত্রদের, হ্যাঁ বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি কি নটা নটা পর্যন্ত জেগে থাকো, নটা পর্যন্ত জেগে থাকো, আমি মানে নটা পর্যন্ত ক্লাস নেবো তো। আচ্ছা তুমি তো নটা, তাহলে আমি নটার পরে তোমাকে ফোন দেবো, হ্যাঁ। এখন ছাত্রদেরকে অনলাইনে যে জুমের মাধ্যমে ক্লাস নিচ্ছে, হ্যাঁ। আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা দেখো, আমি যখন এখানে ক্লিক করেছি, দেখো সবগুলো কালার কি, ব্যাকগ্রাউন্ড কালার এই একই কালার, হ্যাঁ। মানে ব্লু কালার, এটা কিন্তু ব্লু কালার ছিল। বর্ডার বটম মানে এইচ টু, যেটা হেডিংস এ এইচ টু তে একদম ব্লু কালার দিয়েছি। কন্টেইনারে দেখাচ্ছে কালার দিয়েছি, লেখার কালারটা ব্লু দিয়েছি। আবার বাটনের ক্ষেত্রে দেখো এই যে লেখার কালারটা ব্লু দিয়েছি, আর বর্ডারটা ব্লু দিয়েছি, দেখো। তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কালার কি ব্লু দেওয়া আছে। এবার সাদা কালার আসো এখানে, দেখো কন্টেনারে ব্যাকগ্রাউন্ড কালার কি সাদা দিয়েছি, এই যে সাদা। আবার কি বাটনের কি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি সাদা, বুঝলা কি। দুইটার ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়েছি, একটা হচ্ছে কন্টেনারের ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়েছি, আর বাটনের ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়েছি। আর ব্লু কালারটা ব্যবহার করেছি, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কোনো ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেছি, বডির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেছি। আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কন্টেনারের ক্ষেত্রে এখানে ব্যবহার করেছি হচ্ছে ফ্রন্টের কালার, বুঝলা কি। তাহলে আমাদের কেমন দেখাচ্ছে, এটা এইরকম দেখাচ্ছে ডিজাইনটা, তাই না। এবার চলো আমরা ভেরিয়েবলস ব্যবহার করে করবো এটা, একই জিনিস। ভেরিয়েবলস ব্যবহার করার নিয়মটা তোদের শিখিয়ে দিব, আর এর উপকারিতা কি, আর ওল্ড নিয়ম ব্যবহার করলে কি সুবিধা পাবো, আর নিউ নিয়ম ব্যবহার করলে কি সুবিধা পাবো, ঠিক আছে। তোমাদের একটু বিরক্ত লাগতে পারে যে সোহেল ভাই বা সোহেল স্যার এই জিনিসটা বারবার কেন বোঝাচ্ছে, একটু স্পিডে বোঝালে তো হয়। এটা অনেকের জন্য কঠিন হয়ে যায়, বুঝতে পারছো। কেউ কেউ খুব দ্রুত বুঝবা, যারা একটু ভালো বুঝো আগে থেকেই। বাট এটা একটু স্লো মোশন বোঝানোর কারণটা হচ্ছে যে অনেকে বুঝতে অসুবিধা হয়ে যাবে, এই জন্য বুঝালাম। এবার চলো সামনের দিকে যাই। আচ্ছা, তো প্রথম বলে নিই,
ভেরিয়েবল ব্যবহার করার ক্ষেত্রে var ব্যবহার করা হয়, মানে এই সিএসএস ভেরিয়েবল ব্যবহার করার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা পিএইচপি তে ডলার সাইন ব্যবহার করি, যে কোনো একটা নাম দিলাম তার আগে ডলার সাইন ব্যবহার করি। হ্যাঁ, তা সেটা ভেরিয়েবল হয়ে যায়। আচ্ছা, এখানে var ব্যবহার করে, var মানে ভেরিয়েবল, প্রথম তিনটা লেটারস, ঠিক আছে। var ব্যবহার করে যে এখানে একটা ফাংশন মনে করি, ভেরিয়েবল ফাংশন, এটা ব্যবহার করছি। এর সিনট্যাক্সটা হচ্ছে যে এইভাবে লিখতে হয়। হ্যাঁ, প্রথমে ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম এবং তারপরে ভ্যালু, বুঝলা কি? দেখিয়ে দিতে দেখি। আচ্ছা, প্রথমে নাম দিতে হবে, তারপরে ভ্যালু দিতে হবে। নামটা কি হবে দেখো, নামটা রিকোয়ার্ড দিতেই হবে নাম। হ্যাঁ, দ্য ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ 2 ড্যাশেস, দুটো ড্যাশ দ্বারা শুরু হবে। হ্যাঁ, এটা একটা আলাদা সিস্টেম। এখানে দুটো ভেরিয়েবল নাম দুটো টান দিয়ে শুরু হয়, প্রথম দুটো টান মানে ড্যাশ দিয়ে শুরু হবে। ভ্যালু অপশনাল, দ্য ফলব্যাক ভ্যালু ইউজড ইফ দ্য ভেরিয়েবল ইজ নট ফাউন্ড। আসলে বুঝিয়ে দিই তোমাদের, এরকম দুটো ড্যাশ দিয়ে শুরু হবে, ঠিক আছে। এটা কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে কি, এটা কেস সেনসিটিভ অর্থাৎ ছোট হাতের বড় হাতের আলাদা বোঝায়। তো যদি তোমরা ট্যাগ লেখো, একে ছোট হাতের বড় হাতের আলাদা দেখায় না। তো যদি এটা হেডিং ট্যাগ বড় হাতের দাও তাও যে কাজ করবে, পি ট্যাগ যদি বড় হাতের দাও একই কাজ করবে, বুঝো নাই? ছোটর বড় কেস সেনসিটিভ না, বাট ভেরিয়েবলটা তো কেস সেনসিটিভ, এটা আলাদা বোঝায়। তো দেখা তো নিউ ওয়ে, নতুনটা আমরা দেখি তাহলে। দেখো, প্রথম অবস্থায় দু ধরনের ভিউর আসতে বলেছি, লোকাল এবং গ্লোবাল। হ্যাঁ, আমি যদি গ্লোবালটাই দেখাই, কারণ গ্লোবালটা সব জায়গায় তুমি ব্যবহার করতে পারবা, এর বিষয়। লোকাল মানে একই ফাংশনের মধ্যে। আচ্ছা, জেনারেল সাথে গ্লোবালটাই ব্যবহার করা হয়। হ্যাঁ, কারণ লোকাল তো ঝামেলা করতে চাই না, সবগুলো গ্লোবাল করে দিই, ইচ্ছে মতো যেখানে সেখানে ব্যবহার করি। আচ্ছা, তাহলে আমাদের যদি গ্লোবাল করতে চাই, তাহলে ভেরিয়েবল লেখার পূর্বে কি করতে হবে, এই যে ঠিক এইভাবে লিখতে হবে। হ্যাঁ, প্রথমে এরকম দুটো কি দিবা, কোলন দিবা, যে কোলনের মতো আছে না, কোলন বা অনুপাত যেটা বলো, এখানে এরকম দিতে হবে। লিখতে হবে রুট, রুট লেখার পরে এরকম ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার টান দিতে হবে। আর তুমি নাম দিলা এখানে, আর এখানে তো কোডটা দিলাম, আবার এখানে দেখাচ্ছে নাম দিলে, ঠিক আছে, এখানে আর এখানে কোড দিতে হবে। এখন বিষয়টা বুঝো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো সবাই। সেটা তুমি এখানে যে নামটা দিয়েছো ব্লু, ব্লু নামটা দিতে হবে এমনটা না, প্রাসঙ্গিক নাম দিলে ভালো, বুঝো নাই? তুমি যদি এখানে ব্লু না দিয়ে অন্য কোনো নাম দাও, ব্ল্যাক নাম দাও, অন্য কোনো নাম দাও, ঠিক আছে, ইয়েলো নাম দাও, বাট কালারটা যদি আলাদা হয়, বাট কালারটা কিন্তু এটাই পাবে। তুমি যখন কল করবা এটাকে, ব্লুকে কল করবা বা এখানে ইয়েলোকে কল করো, তার কালারটা কিন্তু এটাই পাবে। এখানে নামটা ফ্যাক্টর না, এখানে বুঝছো? তুমি যে নামটা এখানে দিবা, এখানে মফিস দাও আর এখানে এই কালারটা দাও, এটা মনে করি এটা হচ্ছে একটা ব্লু কালার। হ্যাঁ, আর তুমি নাম দিলে একটা মফিস, টানতে কি নাম দিলা, মফিস সলিম আব্বাস নাম দিলা, ঠিক আছে। তারপর তুমি আব্বাসকে কল করলা, তাহলে অটোমেটিক্যালি নীল কালার পাওয়া যাবে, ভালো করে বুঝো। হ্যাঁ, আর এখানে হোয়াইট সাদা দিস, তুমি এখানে সাদা কালার বা সাদা দিতে এমনটা না, তুমি এখানে অন্য নাম ব্যবহার করতে পারো। হ্যাঁ, যদি তুমি এখানে ইয়েলো ব্যবহার করো বাট কালারটা সাদা, বাট তুমি ইয়েলো এখানে এই যে ইয়েলো নামটা কল করলে অটোমেটিক্যালি সাদা কালার পাওয়া যাবে। বুঝতে কি বুঝলাম? যেখানে নামটা মেন বিষয় না, এখানে যে নামটা তুমি ইচ্ছা সেই নিচে ব্যবহার করবা। হ্যাঁ, এবং মাঝখানে দুটো টান দিতে হবে এরকম। হ্যাঁ, টান দিতে হবে, আর এটা কার মধ্যে লিখতে হবে, রুটের মধ্যে লিখতে হবে, এরকম কোলন দিয়ে রুট লিখে এই যে এখানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তাহলে আমাদের কমপ্লিট এইটা। এখানে কয়টা ভেরিয়েবল আমরা নিয়েছি, দুইটা ভেরিয়েবল, এই যে একটা ব্লু নাম দিয়ে একটা কালার নিয়েছি, একটা হোয়াইট নাম দিয়ে একটা কালার নিয়েছি, ঠিক আছে। এখন দেখো আমরা কালারটা ব্যবহার করব, ঠিক আছে। এখন বডিতে আমরা কোন কালার ব্যবহার করব, ধরো এই ব্লু ব্যবহার করব, তাহলে আমার আর এই কোড লেখার দরকার নেই, ভালো করে বুঝো, এই কোড লেখার প্রয়োজন নেই। খালি কি করবে এখানে, এই যে উপরে দেখালাম তোমাদের লেখার নিয়মটা। হ্যাঁ, নিয়মটা কি দেখালাম এখানে, এই যে ভার মানে ভেরিয়েবলে ফাংশন ব্যবহার করতে হবে, ভাল লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার মধ্যে কল করতে হবে। দেখো আমি ব্যাকগ্রাউন্ডে কালার দেবো কি, ব্লু কালার দেবো, ওটার মতোই। তাহলে কি করলাম, এখানে ভার লিখলাম
আর এইটা কল করে দিলাম, এই যে ব্লু দেখতে পাচ্ছ কি, এই ডাবল দুইটাতে ব্লু লেখা আছে, এটা কল করে দিলাম এই ফাংশনের মধ্যে, এই যে অটোমেটিক কি হবে, বডিটা ব্লু হয়ে যাবে। আবার এইচ টু যেটা ছিল আমাদের, এইচ টুতে আমরা কি ব্লু কালার ব্যবহার করবো, তাহলে এই 2 পিক্সেল সলিড এই যে ভাল লিখে কালারের নাম দিয়ে দিলাম এখানে, ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি এই কালারটা পেয়ে যাবে, বুঝলাম। একইভাবে কন্টেনারে গিয়ে আমি লেখার কালার ব্লু দিব, তাহলে কালার লিখলাম কন্টেনারের ভিতরে গিয়ে, আর ভার্ট দিয়ে এখানে ব্লু লিখে দিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, সাদা দিব। ব্যাকগ্রাউন্ড কালার লিখে ভাল লিখে দুটো টান দিয়ে হোয়াইট লিখে দিলাম, কারণ আমার এখানে কি আছে, এই মানটা কে ধারণ করেছে, এই হোয়াইট ধারণ করেছে। হ্যাঁ, এই জন্য কি মনে করো পাত্র বলা হয়। তো একটা পাত্র অঙ্কন করে দেখালাম কিছু নেই, গ্লাস অঙ্কন করে, যে গ্লাসে তুমি যা রাখবা, একটা গ্লাস তুমি নিলাম মনে করো, ওই একই গ্লাস তুমি চিনি রাখতে, দুধ রাখতে পারো, তো ঢেলে ফেলে দিলাম। ওই গ্লাসে তুমি কি রাখতে পারো, তরল পদার্থ রাখতে পারো, ঢেলে ফেলে দিলাম। আবার একই গ্লাস কি রাখতে পারো, তুমি তেল রাখতে পারো, তোমার ইচ্ছা। গ্লাসের পাত্র কিন্তু একটাই, কিন্তু সে দুধ, তেল, পানি যে কোনো কিছু ধারণ করতে পারে। ওইরকম ভাবে তুমি এখানে ব্লু নাম দিছো বা হোয়াইট নাম দিছো, এখানে তুমি যদি অন্য কোনো কালার দাও, সে কালারটা সে ধারণ করবে, ঠিক আছে। তাহলে এখন দেখো হোয়াইট কালার কি দিয়েছে আমার এখানে, যে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছি, আবার বাটনের ক্ষেত্রে দেখো হোয়াইট কালার ব্যবহার করেছি। আর কোনো কালারের নাম আমার লিখতে হচ্ছে না, মানে এই কোডটা বারবার লিখতে হচ্ছে না। আমরা এই কোডটা কি করতে হয়েছিল, উপর থেকে বারবার লিখতে হয়েছে আমাদের, এই যে দেখো, এই যে আমাদের উপরের ক্ষেত্রে বারবার একই কোড লিখতে হয়েছে, দেখো এই কোডটা বারবার লিখতে হয়েছে, এই দেখছো, এই কোডটা বারবার লেখাটা তুমি বেঁচে গেছো, জাস্ট একই জিনিস লিখতেছো বারবার। এখানে এই যে ব্লুর ক্ষেত্রে টার্ম দা ব্লু লিখলা, হোয়াইটের ক্ষেত্রে হোয়াইট লিখলা, অটোমেটিক লিখে যাবে। চলো আমরা বাস্তবে দেখি এবার, ঠিক আছে। চলো আমাদের দরকার নাই, মানে এইচটিএমএলটা যা আছে তাই থাকবে আগের মতোই, ঠিক আছে। যেদিন পরিশ্রম বেশি হয় বুঝছো, সেদিন খালি হাই আসে। আচ্ছা আচ্ছা দেখো, তাহলে হচ্ছে যে আমরা এখানে ছিলাম, চলো ডাইরেক্টলি ব্যবহার করি। আচ্ছা পুরো কোডটা কপি করলাম আমি, হ্যাঁ, আমাদের সিএসএস চলে আসলাম, সিএসএস এ এসে এখানে পেস্ট করে দিলাম, দেখো। আচ্ছা আমরা যদি একটা ভেরিয়েবল কল করে দেবো, কল করেছি কি, আমাদের কিছু এখানে পাবে না, দেখো। আচ্ছা অমিত স্যার প্রশ্ন করেছে, ঠিক আছে,
সেটা বুঝাইছি তোমাদের যে রুট লিখতে হবে কিনা। এক্ষেত্রে এটা লিখতে হবে কিনা, এই যে নিচে আসি, দেখো এইভাবে লিখতে হবে কিনা। এই যে এটা কি দিলাম, কোলন দিয়ে রুট লিখলাম ব্লু আর হোয়াইট। এখন জিজ্ঞেস করছে যে অমিত হাসান জিজ্ঞেস করেছে, আতিক জিজ্ঞেস করেছে যেটা রুট লিখতে হবে কিনা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে যদি আমি গ্লোবাল করতে চাই, হ্যাঁ, তাহলে অবশ্যই রুট লিখতে হবে এবং এভাবে কোলন দিয়ে রুট লিখে রুটের ভিতরে আমাকে ভেরিয়েবল কল করতে হবে। এটা কিন্তু একটা ভেরিয়েবল নাম হচ্ছে ব্লু, আর এটা একটা ভেরিয়েবল নাম হচ্ছে হোয়াইট। এটা দুইটা ভেরিয়েবল আমরা কল করেছি, ভালো করে বুঝুন। একটা ব্লু নামে ভেরিয়েবল কল করেছি, একটা হোয়াইট নামে ভেরিয়েবল কল করেছি। এখন রুট কেন লিখতে হচ্ছে, কারণ এই ভেরিয়েবলকে আমি গ্লোবাল করে দিয়েছি, মানে সার্বজনীন। হ্যাঁ, যেখানে আমি কল করি না কেন সেখানেই কাজ করবে ভেরিয়েবল, তুমি যেই জায়গাতে কল করো না কেন কোনো সমস্যা নাই, মানে সার্বজনীন হয়ে গেছে এটা। বাট আমি এখানে রুট ছাড়া ব্যবহার করতে পারি, রুট টুট কিছু লেভেল লাগতে রাখবে না, কিছু লোকাল হবে, ঠিক আছে, মানে সব জায়গায় কাজ করবে না সেটা, বুঝতে হলো কি। তো আমি দেখাচ্ছি যে তোমাদের গ্লোবালটা দেখাচ্ছি, পরে এক সময় লোকালটা দেখিয়ে দিব, ওটা তো গুরুত্বপূর্ণ না যে লোকালি কি ব্যবহার করতে হয়, ঠিক আছে। দেখো তাহলে এখানে দিলাম ব্লু। এখন দেখো আমি সব জায়গায় কিন্তু কি এই কোডটা কল করি না, এই ব্লু এর কোড কল করি না, হোয়াইটের কল করি। কি করে দেখো, এই যে var ব্লু, মানে লেখার নিয়ম এটা, প্রথমে ভেরিয়েবল লিখতে হবে, var লিখতে হবে, এই ফাংশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই ভেরিয়েবলটা কল করতে দেব। আমি এই ভেরিয়েবল কল করছি, তাহলে কি পাবো, অটোমেটিক্যালি এই কোডের যে মানটা ব্লু কালার সেটা পেয়ে যাবো কিন্তু বডিতে। বুঝলে কি, এই স্টু যেটা আছে এই স্টু এখানে কি হবে, এই স্টুর নিচে একটা আন্ডারলাইন দেব, সেই আন্ডারলাইন ব্লু কালার হয়ে গেছে। এখানে কন্টেইনারে কি করেছি, কালার লেখার কালার ব্লু দিব, সেখানে var লেখা ব্লু লিখে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড কালার কি দেব, এখানে এই সাদা দেব এখানে, ঠিক আছে। এই জন্য এফএফ না লিখে করেছি আমরা এই ভেরিয়েবলটা এখানে কল করছি কোথায়, এই যে কন্টেইনারে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার var লিখে এই যে এ দিয়ে দিয়েছি। এটা কিন্তু কোনো আছে। বাটনের কালার কি হবে, হোয়াইট দিয়েছি এখানে, কালার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট সাদা, আবার কিসের কালার, লেখার কালারটা হচ্ছে ব্লু। হ্যাঁ, আর বর্ডার হচ্ছে যে আগে সলিড এটা ব্লু, বুঝা গেল কি। এখন দেখো আমরা কিন্তু কোড শব্দ ব্যবহার করিনি, তাহলে কি হয় আমাদের, এখন রিলোড করে দেখি, সেভ তো করলাম, রিলোড করলাম, দেখো কোনো পরিবর্তন আছে, মজার বিষয়, আর ইট ইজ ওয়ার্কিং ফাইন, খুব সুন্দর কাজ, তাই না। এখন মজার বিষয় দেখো, খুবই ইন্টারেস্টিং বিষয়, আমি কেন ভেরিয়েবল ব্যবহার করব, আমি কেন হচ্ছে যে সে পুরাতন সিস্টেম ব্যবহার না করে কেন ভেরিয়েবল, তো একটা ঝামেলা করার কি দরকার, হ্যাঁ দরকার আছে। হ্যাঁ, যখন বড় বড় প্রোগ্রাম তৈরি করবা তুমি এমনি বড় বড় ডিজাইন যখন করবা, ঠিক আছে, কারণ অটোমেটিক্যালি এটা কাজ করবে, ভেরিয়েবলটা ব্যবহার করতে পারবে। কিভাবে দেখো, আমি যদি ম্যানুয়ালি করতাম, প্রত্যেকটা মনে করো আমি এখানে কি দিলাম, এখানে ব্লু এই কোডটা দিলাম, এই কোড, এই ব্লু এর যে কোডটা, এই ব্লু এর এই কোডটা এইখানে দিলাম, এইখানে দিলাম, তারপরে যে এইখানে দিলাম, আর হোয়াইট এর কোড আমি কি করলাম, কপি করে এসে এইখানে দিলাম, এইখানে দিলাম, ঠিক আছে, দিলাম। তাহলে কোনো কারণে যদি একটা পরিবর্তন করি, ধরো আমি এই একটা পরিবর্তন করলাম, সবগুলো পরিবর্তন হবে কি, সবগুলো কিন্তু পরিবর্তন হবে না। আমরা একে একে সবগুলো কোড পরিবর্তন করতে, মনে করি এখানে আমি কি করলাম, পরে ভাবলাম না আমার কালারটা ব্লু নেব না, আমি গ্রিন নিব, সবগুলো গ্রিন করতে হবে, তাহলে এটা গ্রিন করতে হবে, এখানে আবার গ্রিন করতে হবে, এখানে গ্রিন করতে হবে, এখানে করতে হবে, এটাকে 1 2 3 3 4, 1 2 3 4 5, এই 5 জায়গায় আমাকে গ্রিন করতে হবে, বুঝো, কিন্তু সময় বেশি লাগবে না, কাজ বেশি করতে হবে, ঝামেলা করতে হবে। বাট আমি যদি এত কিছু না করে কি করি, জাস্ট আমি এখানে মানটা পরিবর্তন করে দিই, যে ব্লু আছে ব্লু ঠিকই থাক, সমস্যা নাই, ঠিক আছে, যে ব্লুটা আছে ব্লু ঠিকই থাক, ধর আমি এখানে রেড কালারটা ব্যবহার করব, ঠিক আছে, ধর আমি এখানে গিয়ে ইয়ে করলাম, এই রেড কালারটা নেব, আমি এখানে পিক্সি কল করলাম, পিক্সি কোথায় আছে, এই যে পিক্সি, ধর এখানে একটা লাল কালারটা, এই যে লাল কালার আছে না, এই যে উপরে দেখো লাল কালারে ধরলাম, এটা লালে, কন্ট্রোল অল্টার সি, ঠিক আছে, ভালো করে বুঝো। আর খালি এখানে মানটা দিয়ে দেবে, এখানে মানটা দিলাম, কন্ট্রোল ভি হিসেবে দিলাম, দেখো কোড পরিবর্তন হয়ে গেছে না, এখানে এখানে ব্লু লেখা থাকছে, এটা ম্যাটার না, কিন্তু এখানে কি হচ্ছে দেখো, E4 4 3 4 4, ঠিক আছে, মানে E44
343, এই যে কোডটা চলে এসেছে লাল কোডের একটা কোড, পিক্সির মাধ্যমে নিয়ে আসলাম এখান থেকে। এখানে মাউস পয়েন্টার ধরে কন্ট্রোল অল্টার সি চেপে, হ্যাঁ কন্ট্রোল অল্টার সি মানে কপি, কালটা কপি করে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, কার জায়গায়? এই ব্লু এই ভেরিয়েবলের জায়গায় বসিয়ে দিলাম। তাহলে দেখো এর আগে কি ছিল, এর আগে ছিল এইটা, মানে ব্লু একটা পাত্রের মতো কাজ করে, কিন্তু সে পাত্রে এই ব্লু কালার ছিল, ব্লু কালারই ছিল, বাট সে ব্লু যে পাত্র ওইটা কি করলাম আমি রেড কালার দিয়ে দিলাম, যে রেড কালার। পাত্রটা একই আছে কিন্তু আগে ছিল ব্লু কালার, আমি সেই পাত্রে কি লিখলাম লাল কালার রেখে দিলাম। এবার দেখো অটোমেটিক্যালি কিন্তু এই ব্লু ভেরিয়েবলটা কল করা আছে কয় জায়গায়, দেখো 1 2 3 4 5, এই 5 জায়গায় কল করা আছে, বুঝলা কি? অটোমেটিক্যালি আমার সব জায়গায় পরিবর্তন করতে হবে না লাল কালার, এখান থেকে অটোমেটিক্যালি সে লাল কালার পরিবর্তন করে দিবে। দেখো সেভ করলাম, এবার রিলোড করবো এখানে গিয়ে, দেখছো মজা না? খুবই কিন্তু ইন্টারেস্টিং, তাই না? মজা পেতে হবে। যদি কোড, যদি কম্পিউটারে কোড লেখাতে মজা না পাও তাহলে তোমাকে দিয়ে কম্পিউটার শেখা হবে না। হ্যাঁ, বুঝো নাই? তোমাকে দিয়ে শেখা কম্পিউটার শেখা হবে না, বুঝো নাই? এই হলো বিষয়। যে কোনো কাজে তুমি যদি মজা না পাও, আনন্দ না পাও, সে কাজে ভালো করা সম্ভব না, বুঝো না বিষয়টা? বিজ্ঞানীরা তাদের গবেষণার কাজে মজা পায়, এই জন্য খাওয়া দাওয়া সব ভুলে যায়, তাই না? পুরো পৃথিবীকে ভুলে যায়, এ তার শিখে সাকসিড হয়, সফল হয়। ওইরকম তুমি বিজনেস করো, কম্পিউটারে কাজ করো, পড়াশোনা করো, যদি কাজে মজা পেয়ে যাও একবারে, হ্যাঁ তুমি আনন্দ পাও, শিখে আনন্দ পাও, মজা লাগে তোমাকে, তাহলে কি হবে? তোমাকে দেওয়া হবে। তাহলে অটোমেটিক দেখো আমি শুধু একটা কোড পরিবর্তন করেছি, কোথায়? এই যে এই কোডটা পরিবর্তন করেছি, অটোমেটিক কি হয়েছে দেখো, এই মান ব্যাকগ্রাউন্ডের মান, তারপরে H2 বর্ডার বটমের মান, কন্টেনারের মান, ঠিক আছে, যে যে মানগুলো ছিল সব পরিবর্তন হয়েছে। এই যে এর নিচে আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে, লেখার কালার লাল হয়ে গেছে, তারপরে পুরো বডিতে কি কালার লাল হয়ে গেছে, এই যে এখানে বাটনে দেখো চারিদিকে লেখা লাল হয়ে গেছে, এই যে এই লেখাটা লাল হয়ে গেছে। শুধু কি করেছি একটা লেখা পরিবর্তন করেছি, এই যে এখানে একটা কোড লিখে পরিবর্তন করেছি। হ্যাঁ, এলিভেশন। তাহলে আমি যদি ইয়েলো দিই, এখানে ইয়েলো কালার দিই, তাহলে কি হবে? ইয়েলো কালারটা কোথায় আছে? এইখানে আছে মনে করো, এই জায়গায় ধরলাম মাউস পয়েন্টার, একটি ইয়েলোর মতো কালার এখানে ধরলাম, কন্ট্রোল অল্টার সি চাপলাম, ঠিক আছে, এখানে এবার এই কালারটা দিলাম, তাহলে কি F983D এই কোডটা দিলাম, সেভ করলাম। এখন দেখো এই কালারটা আসে কিনা, এই যে কালারটা আসে কিনা, আমি এখানে গিয়ে রিলোড করলাম, এবার দেখো আসছে, অটোমেটিক লাল কালার থেকে আবার ইয়েলো কালারের পরিবর্তন হয়ে গেল মুহূর্তের মধ্যে, না? সাদা কালার যদি পরিবর্তন করি তাহলে কি হবে? ধরো আমি এখানে সাদাটা কি করবো, এখানে গিয়ে এই সাদা কালার না দিয়ে এখানে আমি দিব হচ্ছে যে সবুজ কালার, গ্রিন কালার। হ্যাঁ, ধর এখানে গিয়ে পিক্সি ক্লিক করলাম, এই জায়গাতে সবুজ কালার নিয়ে নিলাম, কন্ট্রোল অল্টার সি, ঠিক আছে, আর এখানে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, দেখো অটোমেটিক সবুজ কালার হয়ে যাবে। কোন ক্ষেত্রে দেখো, আচ্ছা তোমার যেখানে যেখানে দেখতে পাচ্ছিলা, এই দেখো এর সবুজ কালার হয়ে গেছে, চোখে লাগতেছে এটা, তাই না? সাদাটাই ভালো লাগছিল। অন্য কোনো কালার আমরা ব্যবহার করতে পারি এখানে, ধর এখানে কালো কালার দিলে তো লেখাটা হ্যাঁ হবে, কালো কালার দিই, কন্ট্রোল অল্টার সি, একটা কালো বর্ণের মতো কালার, এটা দিলাম, সেভ করলাম, এরপর রিলোড করলাম, এই দেখো আসছে, অটোমেটিক্যালি সব পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা ভেরিয়েবল বিষয়। কারো কিছু বুঝতে অসুবিধা? আমার মনে হয় না যে কারো বুঝতে অসুবিধা হয়েছে। সবাই বুঝতে পেরেছো না? বুঝতে পেরেছো তো নাকি? আচ্ছা, তোমাদের অ্যাকচুয়ালি আজকে আচ্ছা ভেরিয়েবলস কখন আজকে তো বুঝতে পেরেছো, নিজেরা নিজেরা প্র্যাকটিস করবা ভেরিয়েবল বিষয়টা। আজকে তোমাদের তাহলে প্রথম তোমাদের HTML এটি ভালো করে শোনো সবাই। আচ্ছা গুড। আচ্ছা বিষয়টা হচ্ছে যে
আচ্ছা, শিখিয়ে দেবো। আর বিষয়টা হচ্ছে কি যে জাহাঙ্গীর লিঙ্ক করা শেখানোর বিষয়, লিঙ্ক করা শিখিয়ে দেবো, সমস্যা নেই। সেটা হচ্ছে যে তোমাদের এইচটিএমএল প্রপারলি শেষ করেছি, তারপরে সিএসএস 2 যেটা, হ্যাঁ, সেটা প্রপারলি শেষ করেছি, সিএসএস 3 অ্যাডভান্স লেভেল সিএসএস এইটাও শেষ হয়ে গেল। তাহলে এখন মানে বর রেডি, কোনে রেডি নাকি? বর রেডি, কোনেও রেডি, এখন বিয়ে বিয়ে পড়ানো পালা নাকি ঘর সংসার করতে হবে? আচ্ছা, এখন সেটা তোমাদের বলি যে তোমাদের এই এইচটিএমএল এবং সিএসএস, এইচটিএমএল এবং সিএসএসটা খুবই গুরুত্বপূর্ণ, সব সময় কাজে লাগবে। হ্যাঁ, এটা বেস বেস স্ট্রং না হয় দেখাচ্ছে যে বেস স্ট্রং হলে তোমার ভালো করে পরবর্তীতে ভালো করতে পারবা, এই হলো বিষয়। হ্যাঁ, এখন তোমাদের বলি সেটা হচ্ছে যে তোমাদের এখন যে কাজটি করতে হবে, তোমাদের টেমপ্লেট করাবো। হ্যাঁ, টেমপ্লেট যেগুলো সম্ভবত ক্লায়েন্ট চাই, ঠিক হুবহু এরকম টেমপ্লেট তোদের করে দেখাতে হবে। হ্যাঁ, আজকে একটা টেমপ্লেট আছে যেটা তোমাদেরই সাক্ষাৎ তোমাদের ক্লাসমেট এই যে রাজু আহমেদ। ভাই ফন্ট অসমে ইউজ করা শিখাবেন না? কি করা? সরি, ফন্ট অসমের যে ওই যে কথা স্পষ্ট হচ্ছে না। আইকন নিয়ে আসা বিভিন্ন ফন্ট আসাম শিখাই নাই? ফন্ট আসাম, ফন্ট আসাম শিখিয়েছিলাম আইকন নেশা। আচ্ছা, সমস্যা নেই, যদি আবার করাতে হয় করিয়ে দিব, সমস্যা নেই। আমি শিখেছি কিনা মনে নেই আমার। আচ্ছা, শান্ত বলছে আইকন নিয়ে আসা, ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, শিখিয়ে দেবো। হ্যাঁ, মনে হয় শিখিয়েছিলাম, তুমি ক্লাসে ছিল নাকি মনে নেই আমার। গ্লিপ আইকন শিখিয়েছিলাম, তবে গুগল ফ্রন্টের মাধ্যমে শিখিয়েছিলাম। হ্যাঁ, তবে ফ্রন্ট আসাম আমি মনে করতে পারছি না শিখেছি কিনা, সমস্যা না, এটা আবার শিখিয়ে দেবো। ফ্রন্ট আসামটা শোনো আমি বলি, ফ্রন্ট আসামটা টুইটার বুটস্ট্র্যাপ আছে, ওইখানেও তোমাদের আছে, মানে এটা ডিফল্ট একবারই ফ্রন্ট আসাম টুইটার বুটস্ট্র্যাপই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আইকনও শিখিয়ে দেবো। ধরো আইকনের মাধ্যমে তোমরা যে কোনো সোশ্যাল আইকন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই ছবি কাটতে হবে না, ডিরেক্টলি ফ্রন্ট আসামের মধ্যে খুব সহজেই নিয়ে আসতে পারবে। হ্যাঁ, এরকম যে কোনো ছবিটা খুব সহজে সাজাই। আচ্ছা, দেখিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, তার মধ্যে দেখা যাচ্ছে দু একটা যে বাকি আছে, মনে করো ফ্রন্টের কাজ, আইকনের কাজ বা এরকম যেগুলো দু একটা বাকি আছে, সেগুলো আমি শিখিয়ে দিব। পাশাপাশি তোমরা হচ্ছে টেমপ্লেট ডিজাইন শুরু করে দাও। আচ্ছা, ঠিক আছে। বিষয়টা হচ্ছে কি যে তোমাদের কাজ হচ্ছে এখন এই এইচটিএমএল এর সিএসএস শিখলে এটা দ্বারা ফুললি টেমপ্লেট তৈরি করা, হ্যাঁ, টেমপ্লেট ডিজাইন করা। তো এবং চেষ্টা করতে হুবহু যেরকম আছে ওই রকমই করতে চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমি ওদের হেল্প করবো, না পারলে সমস্যা নেই। এই টেমপ্লেটগুলো মনে করো এমনভাবে করবা সবচেয়ে বেশি যেন প্রফেশনাল মানের হয়। তুমি সময় নাও, সমস্যা নেই। হ্যাঁ, তুমি একটা ক্লাসে করলে এই ক্লাসে টাইম দিলাম, ওই ক্লাসে করে দেখা দেবে এমনটা না। তো চেষ্টা করবা যেন কম সময়ে হয়। হ্যাঁ, কারণ বেশি সময় নিলে তুমি নিজে বিরক্ত হবা, লেন্দি হলে ভালো লাগে না কাজ করতে। তো যদি দেরি হয় সমস্যা নেই, তোমার যে পরিমাণ হবে আমাকে সেই পরিমাণ দেখাবো, পুরোটা দেখাতে হবে এমনটা না। ধরো তুমি আজকে ক্লাসে আমি দিলাম তোমাকে, তুমি যদি হেডার এরিয়া করেছো, ওকে হেডার এরিয়া দেখাবা। পরের ক্লাসে মনে করো করেছো মেনু এরিয়া, স্লাইডার এরিয়া, এই দুটোই দেখাবা। তিনটা ক্লাসে শেষ হোক, সমস্যা নাই, কিন্তু তুমি আস্তে আস্তে সুন্দর করে করো, যে দেখতে সুন্দর লাগে হুবহু ওইরকমই হয়, বুঝো না এই টেমপ্লেটগুলো। আচ্ছা, আজকে তোমাদের একটা টেমপ্লেট আমি দেখাচ্ছি। এই টেমপ্লেট তোমাদেরই ক্লাসমেট রাজু আহমেদ, তোমার সাথে এখনো ক্লাস করছে রাজু আহমেদ। সে একজন গ্রাফিক ডিজাইনার, আর সে কিছু কাজও করেছে এরকম freelancer.com মার্কেট প্লেসে। সে আমাকে জানিয়েছে যে সেখানে সে কাজও করেছে। তো সে মোটামুটি সে ভালো, মোটামুটি সে ভালো ডিজাইন করে। তার একটা ডিজাইন তোমাকে দেখাচ্ছি, মানে সে গ্রাফিক্সে ডিজাইন করেছে। তোমরা জানো যে যে কোনো ওয়েবসাইট করার পূর্বে যে টেমপ্লেটটা পাওয়া যায়, এই টেমপ্লেটটা প্রথম গ্রাফিক্সে ডিজাইন করে নেওয়া হয় অ্যাকর্ডিং টু দ্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস। ক্লায়েন্ট কী ধরনের ওয়েবসাইট চাই, এটা গ্রাফিক ডিজাইনারকে বলে। তখন গ্রাফিক ডিজাইনার কী করে, সে অনুযায়ী একটা ছবি, পিকচার তৈরি করে। হ্যাঁ, ওয়েবসাইটের একটা পিকচার। তো সেই পিকচারটা কাকে দেয়, তৈরি করা হয়ে গেলে সেটা ওয়েব ডিজাইনারকে দেবে, তোমাদেরকে দিবে।
যে পিকচার দেখে কোডিং এর মাধ্যমে জীবন্ত একটা ওয়েবসাইট তৈরি করো। বুঝা যাচ্ছে কি? তো চলো আমরা দেখে আসি এটা। যেটা রাজু আহমেদ তোমাদের মানে সে আগে গ্রাফিক ডিজাইনের কাজ জানতো আগে থেকেই। তো সে দেখাচ্ছে যে এটা করেছিল এই টেমপ্লেটটা, যেটা তোমরা HTML এ কনভার্ট করবে এবং HTML CSS দ্বারা একবার জীবন্ত একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবে। চলো দেখে আসি, ঠিক আছে? ডিজাইনটা হচ্ছে এইটা, এই দেখতে পাচ্ছ এটা, এটা হচ্ছে সেই ডিজাইন। ডিজিটাল পোস্ট অফিস, হ্যাঁ, ছোট একটা টেমপ্লেট, ডিজিটাল পোস্ট অফিস লেখা আছে এখানে। এখানে দেখো লেখা লেখা লোগো দেওয়া আছে, সেবাই আদর্শ লেখা আছে না, বাংলাদেশ ডাক বিভাগ। তো লোগোটা কেটে নিতে হবে। ডিজিটাল পোস্ট অফিসে তোমার লিখে দিলাম এমনিতে, হ্যাঁ, হাতে লিখলাম একটু বা দেখাচ্ছে, এটা তুমি ছবি হিসেবে ব্যবহার করতে পারো। আর এখানে দেখাচ্ছি সিলেক্ট অফিস, এখানে আমরা কয়েকটা অফিসের ঠিকানা হয়তো আছে, এখানে ক্লিক করলে ড্রপ ডাউন আসবে, হ্যাঁ, ড্রপ ডাউন আসবে এখানে, এরকম ড্রপ ডাউন আসলে এখানে একটা সার্চ বার আছে এখানে, হ্যাঁ, সার্চ ডিজিটাল পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস সার্চ করতে পারবে, একটা সার্চ বার দিতে হবে এখানে, এই হলো বিষয়। আর এখানে তো মেনু বার বুঝতে পারছো, হ্যাঁ, হোম, অ্যাবাউট আস, ফাইন্ড, এজেন্ট, রেজাল্ট, রেজিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, কমপ্লেইন লেখা আছে না। আর এখানে একটা সাইড বার, আর এখানে একটা সাইড বার। বাম দিকের সাইড বারে কি আছে দেখো, বাম দিকে যে সাইড বার আছে, এই সাইড বারে হচ্ছে যে সার্ভিস দেওয়া আছে, পোস্ট অফিসের সার্ভিস কিছু লিংক দেওয়া আছে, হ্যাঁ? এখানে একটা স্লাইডার দেওয়া আছে। তো স্লাইডার এখন অ্যাড করা দরকার, তো ব্যানারে অ্যাড করো, স্লাইডার তোমাদের কোনো শিখাই নেই, হ্যাঁ, কারণ এই যে ডাইনামিক যে স্লাইডারটা তোমাদের শেখাবো, নিবো স্লাইডার, হ্যাঁ, ফেড স্লাইডার, রিভলিউশন স্লাইডার, এগুলো মনে করো এই যে এখানে শিখে তখন পারবা। এর আপাতত ব্যানার হিসেবে ব্যবহার করো, এটা কেটে নিয়ে ডান দিকে যে মনে করো একটা ছবি ব্যবহার করলো, এটা সাইড বার, সাইড বারটা দুই দিকে, মানে এটা দুই দিকে সাইড বার আছে, দেখো এই একটা সাইড বার, এখানে কিন্তু বাম দিকে সাইড বার, এটা একটা ফর্ম দিয়েছে এখানে, লগ ইন ফর্ম, সাইন আপ ফর্ম, ঠিক আছে? আর এখানে নোটিশ বোর্ড দেওয়া আছে জাস্ট, আর এখানে দেখছে কমিউনিকেশন, মানে হাতে কিছু লিঙ্ক দেওয়া আছে এখানে। আর নিচে এসে দেখাচ্ছে যে কিছু জব অফার, মানে কি বিভিন্ন সেক্টরের জব যেগুলো আছে, স্কিল ডেভেলপমেন্ট, ট্রেনিং, হ্যাঁ, কম্পোজ এন্ড এডিটিং, গ্রাফিক্স, মার্কেটিং, বুঝাস কি? এটা একটা স্লাইডে অ্যাড করে স্লাইড আকারে যাবে এটা, বাট তোমার ছবি হিসেবে ব্যবহার করবে এটা, ডিটেলস অ্যাপ্লাই করে লেখা আছে, হ্যাঁ। তাছাড়া নিচে কপিরাইটটা দেওয়া নাই, তোর কপিরাইটটা দিয়ে নিবা, বুঝলে কি? যে কপিরাইটের ডিজাইন আঁক নিচে একটা হালকা মেসিং করে দিয়ে নিবা। আর এখানে একটা কালারটা হালকা বোঝা যাচ্ছে না, কালারটা একটু ডিপ করতে হবে, ঠিক আছে? এই কালারটা একটু ডিপ করবা, এই কালারটা একটু ডিপ করবা, যার সাথে ম্যাচিং করে, এলো বিষয়। আর নিচে এর সাথে ম্যাচিং করে একটা কি ফোটার এরিয়া দিয়ে দিবার সাথে, তাহলে হয়ে যাবে, বুঝাচ্ছে কি? আর মেনু বারে যে ভার্টিক্যাল রো গুলো দেওয়া আছে, লাইন গুলো দেওয়া আছে, ওগুলো কিভাবে দিব? আচ্ছা, এটা তুমি হচ্ছে যে ইমেজ হিসেবে ব্যবহার করতে পারো, এক নাম্বার ইমেজ হিসেবে কেটে নিয়ে ইমেজ হিসেবে ব্যবহার করতে পারো, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে কি ইমেজ ছাড়াও ব্যবহার করা যায়, এটা বর্ডার রাইট করবা, হ্যাঁ, বর্ডার রাইট করলেই অটোমেটিক্যালি হয়ে যাবে। কয়বার দিব? দুইবার করে দিব বর্ডার রাইট, তাহলে দুইটা হয়ে যাবে, বুঝো নাই? বর্ডার রাইট দুইবার দিয়ে ওয়ার্ক নিচ টু ওয়াইড হাইট দিয়ে দিবা, তাহলে অটোমেটিক্যালি এখানে দুটো দাগ চলে আসবে। মানে বর্ডার রাইট 1 পিক্সেল সলিড আবার দিলে হবে, যে বর্ডার রাইট 1 পিক্সেল সলিড এরকম দিয়ে দিলা, এরকম দুটো দিয়ে দিলা, তাহলে এখানে দুটো শো করবে। আর প্রথম আর লাস্টে একটা করে দিলা, এই হলো বিষয়, বুঝা যাচ্ছে কি? এই হলো বিষয়। তো তোমরা হচ্ছে নিজেরা চেষ্টা করা প্রথমে এটা করতে পারো কিনা, হ্যাঁ। আর আমি সামনে ক্লাসে তোমাদের এটা তোমার যে করতে পারো খুবই ভালো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? প্রথম নিজে চেষ্টা করে দেখলা, প্রথমে থেকে ভাগ করে নেবে, এটা কয় ভাগ দেখ ভাগ করবা, এখান থেকে এই পর্যন্ত একটা এরিয়া, আচ্ছা। অমিত হাসান বলছে যে আতিক বলছে ব্যানারটা একটু প্রবলেম, ব্যানারটা কিভাবে করবো তাই বলছে। শুনো, আমি বলছি তোমাদের যেমন ইচ্ছা তেমনই করবা, তোমাদের যেরকম ইচ্ছা, ঠিক আছে, ঠিক ওইভাবেই করবে। আচ্ছা, আমি এরিয়াটা ভাগ করে দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদের এরিয়াটা ভাগ করে দেখাচ্ছি,
মানে এরিয়াটা ভাগ করে তোমাদের দিচ্ছি, ঠিক আছে? তোমরা সেই অনুযায়ী দেখা চেক করবে, সমস্যা নেই। হ্যাঁ, বা তোমার নিজেরা একটু হয়তো উল্টাপাল্টা করলে সমস্যা নাই, যে স্যার করে দিচ্ছে ওইভাবে করতে হবে এরকম না। আমি পুরো এরিয়াটা লাস্ট পর্যন্ত ভাগ করছি। হ্যাঁ, ভাগ করে দিচ্ছি, তোমরা সেই অনুযায়ী করবে, তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে। ওকে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। ওই যে ড্রপ ডাউন যে মেনুটা হচ্ছে, ও আমি মানে ড্রপ ডাউন মেনু চেষ্টা করছিলাম, কিন্তু ড্রপ ডাউন মেনু বারে বারে সাইডে হয়ে যাচ্ছে, ওটাকে নিচে নামানোর তো সিস্টেমটা বুঝতে পারছি না। ও সাইডে উপরে বা নিচে হচ্ছে, নিচে জায়গা নেই, এই জন্যে নিচে জায়গা দিতে হবে। আচ্ছা, সমস্যা, এই সমস্যাগুলো তোমাদের ফিক্স করে দেবো আমি, হ্যাঁ? মানে উইডথ দেওয়া লাগবে, হাইট দেওয়া লাগবে। না, এটা হচ্ছে অনেক সময় কি নিচ থেকে যখন জায়গা না পায়, হ্যাঁ, তখন নিচটা উপর দিকে যায়, উপর দিকে ড্রপডাউন চলে যাবে, ডান দিকে যায়, বাম দিকে যায়, ঠিক আছে? এবং ফ্লোর একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে করা যায়, দেখে দেবো, সমস্যা নাই। তোমরা এমনি ম্যানুয়ালি করে দেখে কি তোমাদের ভুল হচ্ছে, হ্যাঁ? আর তোমাদের এখন টেমপ্লেট করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের এইগুলো সমাধান করে দেওয়া। এই তুমি হয়তো নিচ দিকে আসতেছে না, উপর দিকে যাচ্ছে, হ্যাঁ, এগুলো সমাধান করে দেওয়া, বা যে কোনো যে ডিজাইন করতে পারছো না, এগুলো সমাধান করে দেওয়ার জন্যই তোমার টেমপ্লেটের ক্লাস এখন। যে তোমরা শিখলে এইচটিএমএল সিএসএস, তোমাদের কিছু টেমপ্লেট করে নিয়ে আমি টুইটার বুটস্ট্র্যাপ শুরু করে দেবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। সেখানে এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করা হবে। মজার বিষয়, তোমাদের নতুন কিছু শিখতে হবে না তেমন, হ্যাঁ, এই তোমরা এইচটিএমএল সিএসএস শিখলা, এগুলো সেখানে ব্যবহার করা টুইটার বুটস্ট্র্যাপ। বাট মজার বিষয়, সেখানে সিএসএস করতে হয় না, অটোমেটিক্যালি সিএসএস হয়ে আসে, মানে ওরা সিএসএস করে রেখেছে আগে থেকে। বাট তুমি এই সিএসএস না জানলে ওটা বুঝতে পারবা না, বুঝলি? তা টুইটার বুটস্ট্র্যাপে আগে থেকেই সিএসএস করে রেখেছে, খালি ওদের ক্লাসগুলো কল করলে অটোমেটিক্যালি সিএসএস গুলো পেয়ে যাবে, অসাম অসাম সব ডিজাইন, বুঝো নাই? তো তোমাদের এই প্রথমে এইচটিএমএল কিছু টেমপ্লেট তোমাদের কাছে করে নিব, জাস্ট কয়েকটা ক্লাস, এরপরে আমাদের টুইটার বুস্টআপ শুরু করবো। আর যেগুলো বাকি সেগুলো খুব সময় লাগবে না, যে তোমাদের মেইন বিষয়গুলো শেখা হয়ে গেছে, এইচটিএমএল এবং সিএসএস, হ্যাঁ। আর টুইটার বুটস্ট্র্যাপ বা যে কুইজ জাভাস্ক্রিপ্ট শেখাবো, ওগুলো অত সময় লাগবে না, এই হলো বিষয়। তো আমি একটু চলো এরিয়াটা ভাগ করে দিই, তোমাদের ক্লাস আজকে শেষ করে দেবো। ওকে? তোমরা যে কাজটা করবা, দেখো আমি এখানে গেলাম আমাদের প্রজেক্টে, আচ্ছা, আমাদের ক্লাস নম্বর 31 এখানে আছে। ধর আমি এখানে গিয়ে index.html আছে আর css আছে, হ্যাঁ, এটা থাক, সমস্যা নাই। আমরা নতুন একটা নিই, এখানে একটা ফোল্ডার নিলাম, মনে করে এখানে গিয়ে আমরা লিখলাম প্রজেক্ট 1। আমি এখানে লিখতে রিয়েল প্রজেক্ট 1 লিখতে পারি, রিয়েল প্রজেক্ট 1 মনে করো, ঠিক আছে? বাস্তব যেরকম প্রজেক্ট হয়। আচ্ছা, এর মধ্যে কি করে আমার ছবিটা, পিকচারটা নিয়ে যাই, এই পিকচার যেটা আছে, এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এই টেমপ্লেটটা নাম দিয়ে দিই, বুঝছো? এর নাম দিলাম হচ্ছে পোস্ট অফিস টেমপ্লেট, ঠিক আছে? পোস্ট অফিস টেমপ্লেট নাম দিলাম, তা ডাকতে সুবিধা হবে যে পোস্ট অফিস টেমপ্লেট কে করেছেন। আচ্ছা, এবার আমরা দেখব, এটা ওপেন করলাম, হ্যাঁ, আর এবার মিনিমাইজ করলাম এখানে। এখন দেখো, এই যে নিলাম আমরা রিয়েল প্রজেক্ট 1, এর ভিতরে গিয়ে প্রথম আমরা কি নিব, প্রথমে এইচটিএমএল নিব। এখানে নিউয়ে গেলাম, দেখো এখানে প্রথমে নিউয়ে গেলাম, নিউয়ে গিয়ে টেক্সট ডকুমেন্ট নিলাম, প্রথমে নাম দিলাম ধরো index.html, তো অন্য কিছু নাম দিতে পারো ইচ্ছে মতো, বাট h.html থাকবেই, হ্যাঁ। আচ্ছা, মজার বিষয় কি, যারা নতুন আছো এবং যারা পুরাতন, সবার জন্যই বলছি এটা, বাট নতুনদের জন্য এটা বেশি হবে। সেটা হচ্ছে কি, যে আমরা তো ওগুলো HTML এবং CSS কোড করে এসেছি, ঠিক আছে? আর তোমরা অনেক কিছু ক্লাস পাও নাই, কোনো সমস্যা নাই, হ্যাঁ। তোমরা যারা ক্লাস পাও নাই, কোনো সমস্যা নাই, এই কোডগুলো এখন রিভিশন হবে, রিয়েল প্রজেক্টে সবগুলো কোড আবার আসবে একে একে, বুঝো নাই? সব শিখে দেবে, ঠিক আছে? আমি তো তোমাদের মধ্যে এরকম স্টেপ বাই স্টেপ একটা একটা করে শিখি নাই, আমি রিয়েল প্রজেক্টের মাধ্যমে শিখেছি, বুঝো নাই? এই হলো বিষয়। মানে কেউ বই পড়ে শিখে, কেউ ডিরেক্টলি সাইকেলে নামিয়ে যেয়ে শিখে, বুঝো না? এই হলো বিষয়। আমি ডিরেক্টলি সাইকেলে নেমে গিয়ে শিখেছি প্র্যাকটিস করতে করতে। আর তোমাদের প্রথমে বই পড়ালাম, মনে করো, মানে বই পড়লে ভালো, থিওরিটিক্যাল পড়লে প্র্যাকটিক্যাল গেলে ভালো, বুঝতে বেশি সুবিধা হয়।
কিন্তু কেউ যদি কোনো বই না পড়েও সাইকেল নিয়ে প্র্যাকটিস শুরু করে দেয়, শিখতে পারবে। তো রিয়েল প্রজেক্ট প্র্যাকটিস করা মানে কি, ডিরেক্টলি সাইকেল নিয়ে মাঠে নামা শেখার জন্য, বুঝলি? তা আমি সাইকেল নিয়ে মানে ডিরেক্টলি রিয়েল প্রজেক্ট দিয়ে আমি কাজ শিখেছি, মানে ডিরেক্টলি হচ্ছে যে ওই ট্যাগটা কবে না শিখে এই হয়। আর তোমাদের আমি ট্যাগ প্রথমে শিখে নিলাম, এই স্ট্রেসে শিখে নিলাম কেন, যাতে এটা শিখতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যারা নতুন যারা আছো তাদের দেখা যাচ্ছে খুব বেশি অসুবিধা হবে এমনটা না, হ্যাঁ, বাট এখান থেকেও ওইগুলো রিভিশন হয়ে যাবে ওই ট্যাগগুলো। দেখো আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল গেলাম, নিলাম একটা ফাইল, আর সিএসএস করার জন্য ডান ক্লিক করে একটা সিএসএস এর ফাইল নিলাম, এই যে লিখলাম স্টাইল ডট সিএসএস, এন্টার চাপলাম, হয়ে গেল। তাহলে আমাদের এইচটিএমএল হলো এবং সিএসএস হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, রিয়েল প্রজেক্টের ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে, সেটা হচ্ছে ইমেজেস নামে একটা ফোল্ডার নিবা। এই আমাদের একটা ফোল্ডার নিচ্ছে না, রিয়েল প্রজেক্ট 01 নিয়েছি, ঠিক আছে? এর মধ্যে দুটো আমরা নিয়েছিলাম, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, তার মধ্যে এইচটিএমএল কোড লিখবো, আর স্টাইল ডট সিএসএস, তারপর সিএসএস কোড লিখবো। তো আমাদের ইমেজ দেখো, অনেকগুলো ইমেজ আছে আমাদের এখানে, আছে না? আমাদের ইমেজগুলো তো কাটতে হবে, এই একটা ইমেজ, অনেকগুলো ইমেজ আছে না, কাটতে হবে এগুলো আমাদের। তো এই ইমেজগুলো দেখাচ্ছে আমি যদি এলোমেলো রাখি, সবগুলো তোদের আমি যখন করিয়েছি এইচটিএমএল সিএসএস করার সময় সবগুলো ইমেজগুলো করে এখানে ছেড়ে দিয়েছি, দেখতে ভালো লাগে? ভালো লাগে না। বাট রিয়েল প্রজেক্ট করতে হবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে। তাই আমি এখানে আরেকটা ফোল্ডার নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে লিখলাম ফোল্ডার ইমেজেস, ঠিক আছে? মানে ইমেজেস মানে ইমেজ সমূহ, এখানে সবগুলো আমরা ছেড়ে দিব। তো আমার এই ইমেজ যেটা আছে এটা ঢুকিয়ে দিলাম ইমেজেসের ভিতরে, হ্যাঁ দেখো ইমেজের ভিতরে ঢুকিয়ে দিলাম এটা ইমেজেস। তাহলে এখানে এইচটিএমএল, স্টাইল ডট সিএসএস এবং ইমেজেস সবকিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে করতে হবে। ক্লায়েন্টের প্রজেক্ট কিভাবে করবা, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো আমরা এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, এর ভিতরে ডান ক্লিক করলাম, এটার উপরে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে গেলাম। এখানে দেখো এটার উপর ক্লিক করে বাকি যে সবগুলো ক্লোজ করতে চাই, তুমি এখানে ডান ক্লিক করলা, এই এর উপর করে দেখাচ্ছে ক্লোজ অল বার দিস, মানে এটা ছাড়া সবগুলো ক্লোজ করে দাও। এখানে মাউস ক্লিক করলে একবার ওইটা ছাড়া সবগুলো ক্লোজ হয়ে যাবে। আচ্ছা গেল। তাহলে প্রথমে এইচটিএমএল টাক্স তৈরি করে নিবা, এইচটিএমএল নিলাম, কন্ট্রোল ডি চাপলাম, হ্যাঁ, তারপরে এখানে স্ল্যাশ দিলাম, স্ট্যাক শুরু তো শেষ। এর ভিতরে গেলাম, গিয়ে লিখলাম হেড, কন্ট্রোল ডি চেপে ডাবল হয়ে গেল, হেডের পরে হচ্ছে আচ্ছা এন্টার চাপলাম, এখানে স্ল্যাশ দিয়ে দিলাম, ঠিক আছে? হেডের পরে কি বডি, আবার এখানে বডি লিখলাম, কন্ট্রোল ডি চাপলাম, ডাবল হয়ে গেল। আচ্ছা হেড প্রথমে, তারপর বডি। হেডের মধ্যে কি থাকে, টাইটেল থাকে, টাইটেল, ঠিক আছে? এই টাইটেল কি আছে লিখে দিতে পারো, আমি লিখে দিলাম ডিজিটাল পোস্ট অফিস, ডিজিটাল পোস্ট অফিস। আচ্ছা, আর কি থাকে এখানে হেডের ভিতরে লিংক থাকে, কিসের লিংক? এই যে সিএসএসটা নিয়েছি আমরা, সিএসএস স্টাইল ডট সিএসএস, এটা কপি করে নিলাম এই নামটা, কারণ এই নামটা ভুল দিতে হবে, তো নামটা কপি করে নিবা সবসময়, অনেক সময় নাম ভুল হয়ে গেলে আর লিংক পাবে না। যেহেতু আমরা এই সিএসএস এর ভিতর ডিজাইন করবো, এইচটিএমএল ডিজাইন করবো, ঠিক আছে? এইচটিএমএল টা ডিজাইন করে এই সিএসএস কে কি করতে হবে, এই নামটা নিয়ে গিয়ে কি করতে হবে, আমাকে এইচটিএমএল লিংক করতে হবে এর ভিতরে ট্যাগের মাধ্যমে, তাকে বলে লিংক ট্যাগ। এর লিংক লিখলাম রেল, হ্যাঁ, তারপরে টাইপ, তারপরে হচ্ছে যে এইচরেফ, এর আমি লিখে দিলাম। এর এখানে লিংক করলাম, এখানে লিখতে হবে স্টাইল শিট লিখতে হবে, রিলেশনটা হচ্ছে স্টাইল শিটের সাথে। টাইপটাকে আমি কত বুঝিয়েছি, টেক্সট স্ল্যাশ সিএসএস, আর এর ভিতরে যে কপি করলাম আমরা সিএসএস এর নামটা, এই যে নামটা কপি করেছি আমরা, এই যে নামটা কপি করলাম, এই কপি করা নামটা এখানে বসিয়ে দিতে হবে, তার লিংক হয়ে গেল। এই যে এখন অটোমেটিক্যালি কি হলো আমাদের, এটা লিংক হয়ে গেল। কার সাথে লিংক হলো, সেই এইচটিএমএল এর সাথে লিংক হয়ে গেল। আমরা যখন যে কোডটা লিখি না কেন এখানে, মানে যে কোডটা লিখি আমরা
এখানে আমার হচ্ছে যে কোডটা লিখি না এখন যদি ওপেন করে এটা এখানে ডান ক্লিক করে এডিট নোটপ্যাড প্লাস প্লাস এখন যে কোডটা লিখি না কেন ওকে সিএসএস এ অটোমেটিক্যালি এখানে পেয়ে যাবে। হ্যাঁ এখানে আমি লিংক করে দিয়েছি এখানে। তাহলে এখানে মনে করো এটা এটা কেন করছে এটা, হ্যাঁ স্টাইল শিট মানে আমাদের সম্পর্ক, রিয়েল মানে রিলেশনশিপ। হ্যাঁ এই এইচটিএমএল কে রিলেশন করছি কার সাথে, সের সাথে। এবং সম্পর্কটা কি ধরনের, স্টাইল শিটের সম্পর্ক অর্থাৎ ডিজাইন শিট। স্টাইল মানে কি ডিজাইন, এক ধরনের ডিজাইন শিটের সম্পর্ক এটা। আর টাইপ ধরনটা কি, আমরা ওই সিএসএস এ কি লিখবো, কি কোড লিখবো, টেক্সট লিখবো না, আমরা সিএসএস এর ভিতরে লিখবো টেক্সট লিখবো এ বি সি ডি এরকম সংখ্যা দিয়ে মানে বর্ণ দিয়ে আমরা সাধারণত কোড লিখি টেক্সট প্লাস সিএসএস। আর এই স্টেপ মানে হাইপারলিংক রেফারেন্স। এই এইচটিএমএল কে কার সাথে লিংক করলাম, স্টাইল ডট সিএসএস নামে একদম সিএসএস লিংক করলাম। এই সিএসএসটা খুঁজে বের করবে, খুঁজে বের করবে কোথায়, এখানে গিয়ে, তখন এখানে পেয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তাহলে আমাদের লিংক করা হয়ে গেল। এখন বডিতে এসো, বডিতে এসে একটু বড় করে দিতে, তাহলে দেখতে সুবিধা হবে। একটু বড় করলাম, তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা এখন দেখো বডিতে এসে আমরা এখানে কিভাবে শুরু করবো কাজটা। এবার আমাদের ইমেজটা ওপেন করতে হবে। আচ্ছা এটা গেল, আমি ইমেজটা ওপেন করলাম ক্লিক করে। এখন দেখো, এখন তোমার প্ল্যান বের করতে হবে। তুমি ডিজাইন করার পূর্বেই করবা, পুরো সিস্টেমটা মাথার মধ্যে নিয়ে নিবা যে অ্যাকচুয়ালি কিভাবে আমি ডিজাইন করলে সুবিধা হবে। সবাই একরকম হবে এমনটা না, ঠিক আছে? তোমরা যারা আসো তোমাদের সব ভিন্ন ভিন্ন হতে পারে, আমার মতে হতে হবে এমনটা না। তোমরা জানো তোমরা এখানে কি করতে আসছো, একটা ক্রিয়েটিভ কাজ করতে, ইঞ্জিনিয়ারিং কাজ করতে আসছো। ইঞ্জিনিয়ারদের দেখাচ্ছে নকশা, প্ল্যান, ডিজাইন, স্ট্র্যাটেজি সবসময় একরকম হয় না, বুঝো নাই? রেজাল্ট একই রকম আসবে, একই রকম দেখাচ্ছে ফলাফল থাকে, কিন্তু কাজটা ভিন্ন ভিন্ন হতে পারে। তুমি যেভাবে করো সমস্যা নাই, তোমার ইচ্ছে মতো তুমি করবা। আমি শুধু পোস্টারটা তোমার দেখিয়েছি। দেখো যে পুরো একটা পেজ এখানে আছে না, তো পুরো একটা পেজকে আমি কি করতে পারি, পুরো একটা প্রথমে ডিপ নিতে পারি। যে পুরো একটা পেজ যেহেতু আছে, পুরো একটা ডিপ আমি নিতে পারি চাইলে। তাহলে দেখলাম ডিপ ক্লাস, তাহলে পুরোটাকে আমি ঘিরে নিলাম। ঠিক আছে, দেখো মজার বিষয় তুমি যে বডি, মানে এখানে উপরে লেখা ছিল তো বুঝতে পারলাম, আর এখানে পুরোটা বডি, ভালো করে বুঝো। এই পুরো টেমপ্লেটটা কিন্তু একটা বডি, এখান থেকে এখান থেকে পুরোটা কি একটা, পুরোটা কিন্তু বডি। তুমি যা কিছু এখানে দেখতেছো, এখানে এখানে কিন্তু হেড টেড কিছুই নেই, এই পুরোটা কিন্তু বডির মধ্যে শো করছে। মানে তুমি এই বডিতে সবকিছু করতে হবে। এস্টিমেট যে টাক্সার আছে না, টাক্সারের বডির মধ্যে সবকিছু করতে হবে। বডি তুমি যা করবা পুরোটা এখানে শো করবে, এটা শো করবে। ঠিক আছে, এখন দেখো পুরোটা আমি কি করলাম, এই পুরোটা একটা ডিভিশন দিয়ে ঘিরে নিব আমি। এই পুরো দেখাচ্ছে বডি ডিভিশন দিয়ে ঘিরে নেবো। তারপরে নাম দিলাম হয়তো র্যাপার, র্যাপার নাম দিলাম। র্যাপার মানে মোড়ক। ঠিক আছে, ঘিরে নাও, তুমি ইচ্ছা মতো নাম দিতে পারো, র্যাপার নাম দিতে পারো, মেইন নাম দিতে পারো। ঠিক আছে, টোটাল বডি নাম যে চাইছে তুমি নাম দিবা। আমি তো পুরোটা ঘিরে নিলাম, র্যাপার নাম দিলাম। আমি চাইলে কন্টেইনার নাম দিতে পারি, কন্টেইনার, একই ব্যাপার। এখন দেখো এর নাম দেওয়ার পরে কি করলাম, এখন এসো, এখন এটা কয়টা পার্ট আছে আমাদের এখানে দেখুন। তাহলে একটা এই যে এখান থেকে এই পর্যন্ত একটা হেডার এরিয়া, হেডার পার্ট। হ্যাঁ এখানে দেখাচ্ছে হেডার এরিয়ার নাম দিলাম। আর এটা মনে করো মেনু আছে, নেভিগেশন এরিয়া নাম দিতে পারো, নেভিগেশন এরিয়া, ন্যাপ বলা হয় এদেরকে। ঠিক আছে, এটা এটা দেখাচ্ছে একটা ন্যাপ বলা হয় প্রত্যেকটাকে। তুমি নেভিগেশন এরিয়া নাম দিতে পারো, মেনু এরিয়া নাম দিতে পারো। মেনু মানে কি তালিকা, অর্থাৎ এখানে ওয়েবসাইট যতগুলো পেজ আছে সবগুলো পেজের তালিকা দাও সেখানে। তাহলে এটা হচ্ছে হেডার এরিয়া, এটা নাম দিলাম মেনু এরিয়া, তুমি ইচ্ছা মতো নাম দিবা। এটা মনে করো নাম দিলাম হচ্ছে স্লাইডার এরিয়া। ঠিক আছে, এর হচ্ছে মনে করো স্লাইডারের বাম দিকের অংশ আর ডান দিকের অংশ। এর নাম দিতে মেইন কন্টেন্ট নাম দিলাম, মেইন কন্টেন্ট এরিয়া। ঠিক আছে, এটা মেইন কন্টেন্টের বাম দিকে ডান দিকে। হ্যাঁ যাবে, ডিপ দিয়ে করা যাবে। আচ্ছা আমি দিচ্ছেন বলতে ডিপ দিয়ে করা যাবে কিনা, ডিপ দিয়ে করা যাবে না আপনার। আচ্ছা এখন দেখো এটা কি দিতে, এটা দিতে পারো, এটা মনে করো যে জব এরিয়া দিতে পারো, বা সার্ভিস এরিয়া, তোমার ইচ্ছে মতো, বা প্রোমো এরিয়া, তোমার ইচ্ছে মতো জব এরিয়া নাম দিতে পারো। হ্যাঁ এর নাম দিলাম, বা সার্ভিস এরিয়া। তার লাস্ট হচ্ছে ফুটার এরিয়া।
এখানে যদি ফুটার এরিয়া নাই, ঠিক আছে, এই টেমপ্লেটে ফুটার এরিয়া দেওয়া নাই, কিন্তু তোমরা মনে মনে নিয়ে নিও যে একটা ফুটার এরিয়া আছে এখানে। তাহলে কয়টা ডিভিশন পেলাম দেখো, একটা হেডার এরিয়া, একটা মেনু এরিয়া, দুইটা স্লাইডার এরিয়া, তিনটা, তারপরে এটা কি, এটা হচ্ছে যে মেইন কন্টেন্ট এরিয়া, চারটা, আর এই একটা এরিয়া পাঁচটা, অর্থাৎ এই যে সার্ভিস এরিয়া পাঁচটা, ফুটার এরিয়া ছয়টা। তাহলে আমি এখানে দেখো ছয়টা অংশ পাচ্ছি, একটা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। প্রথম কাজ হচ্ছে এখানে পুরোটা ঘিরে নিয়েছে আমার প্রথম অবস্থায়, পুরো টেমপ্লেটটাকে ঘিরে নিয়েছে, এটাকে আমি 6 ভাগে ভাগ করে দেবো। তাহলে আমি 6টা ডিভিশন নিই, ডিভ ডিভিশন নিলাম, ঠিক আছে। আর এটা ক্লাস নিলাম, মনে করো ক্লাসের প্রথমটার নাম কি আমাদের, হেডার এরিয়া, এর নাম দিলাম হেডার এরিয়া, ঠিক আছে, হেডারের নাম দিলাম। আমাদের আরো 6টা হবে, 5টা হবে, একটা হলো কেবল। তারপরটা কি নাম দিয়েছি আমরা, এই যে এটা হচ্ছে মেনু এরিয়া। তাহলে কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, হ্যাঁ, মেনু এরিয়া নাম দিলাম। এরপরে কি, এইটা কি, এটা হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া, তাই না। এখানে কন্টেন্ট এরিয়া নাম দিতে পারি, কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়া। তাহলে একটা, দুইটা, তিনটা, ও সরি, এটার নাম দেখতে হবে, মানে একটা দুইটা হয়েছে, এটা বাদ বাদ চলে গেছে, এটা স্লাইডার এরিয়া বা ব্যানারের নাম দিলাম, মেনু ব্যানার এরিয়া, ব্যানার এরিয়া। যদি এখানে স্লাইডার দেখাচ্ছি, বাট আমরা ব্যানার ব্যবহার করে ব্যানারের নাম দিলাম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে যে হেডার এরিয়া, এটা মেনু এরিয়া, এটা ব্যানার এরিয়া, আর এটা কি, এটা মেইন কন্টেন্ট এরিয়া বা কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়া। আচ্ছা, এটা হয়ে গেল। এবার হচ্ছে যে এইটা, হ্যাঁ, জব এরিয়া বা সার্ভিস এরিয়া, ঠিক আছে। এখানে জব এরিয়া নাম দিলাম হয়তো, জব এরিয়া। আচ্ছা, তার নিচে কি আছে, ফুটার এরিয়া, ফুটার এরিয়া। এর প্রত্যেকটা দেখো ডিভিশনে ভাগ করলাম, এটা দেখো পুরোটা র্যাপার দিয়ে পেরে নিছি, পুরো এরিয়া, কিন্তু যতগুলো এরিয়া এখানে আছে, এখানে 6টা এরিয়া আছে, এই 6টা এরিয়া কি করেছে, প্রথম অবস্থায় পুরোটাকেই একটা ডিভিশন দিয়ে ভাগ করে নিয়েছি, দেখো পুরোটাকে একটা, আচ্ছা, আর শুরু করতে পারি, ঠিক আছে। আবার সবাই চলে আসছো, যেটা দেখাচ্ছিলাম সেটা সেটা হচ্ছে যে, এটা হচ্ছে এইটা,
হ্যাঁ, তারপর সবগুলো এরিয়া ভাগ করলাম, পুরোটা কি ঘিরে নিচ্ছে আমরা, তাই না? এই যে লেখান থেকে পুরোটাই পর্যন্ত ঘিরে নিয়েছি আমরা রেফার দিয়ে, আর সবগুলো এরিয়ার নাম দিয়ে দিলাম। এখন দেখো এটাকে আমরা আরো ডিভাইডেড করব, কেন? কাজ করার সুবিধার্থে। ঠিক আছে, দেখো প্রথম যে অংশটা আছে, দেখো হেডার এরিয়া কয়টা অংশে বিভক্ত? প্রথম যে হেডার এরিয়া দেখো তিনটা অংশে বিভক্ত। একটা হচ্ছে এই যে লোগো, একটা কি এই যে পরবর্তী যে অংশ আছে মনে করো মানে শিরোনাম, যেটা হেডিং, ঠিক আছে, বা দেখাচ্ছে যে কি নেম, এটা অফিস নেম, পোস্ট অফিস, ঠিক আছে। একটি লোগো, একটা হেডিং, একটা কি, একটা সার্চ, তিনটা অংশ আছে না? আমরাও তিনটা অংশ ভাগ করে নিই। ভাগ করলে সুবিধা, কাজ করার সুবিধা, খুবই ডিজাইন করতে খুবই সুবিধা পাবা। তাহলে আমি হেডারকে আবার তিনটা অংশে ভাগ করছি। কারণ এই যে প্রথম বাম দিকে লোগো আছে, মাঝখানে হেডিং আছে অর্থাৎ নাম আছে প্রতিষ্ঠানের, আর ডান দিকে আছে ডান দিকে আছে যে তোমার সার্চ বার আছে একটা। তাহলে আমি তিনটে নাম দিলাম এখানে। ধরো হেডারের ভিতর ঢুকলাম, এর ভিতর ঢুকতে তুমি দেখো এই হেডার এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তাহলে এইখানে ক্লিক করবা তুমি মাউস দিয়ে, ঠিক এই দুই ডিবের মাঝখানে যেখানে ক্লিক করা ইন্টারচাপ পাবা, আবার ইন্টারচাপ পাবা, তাহলে কি ফাঁক হয়ে যায় মাঝখানে দেখার জন্য। হ্যাঁ, তাহলে কি হেডিং এর শুরু, হেডিং এর শেষ। এর ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আবার ডিপ নিলাম, ডিপ ক্লাস সমান সমান দিয়ে ডাবল কোটেশন দিয়ে এখানে আবার ডিপ দিয়ে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন দেখো এই হেডারের কিন্তু একটা ডিপ নিলাম, এর কারণে ভাগ করছি, একটা নাম দিলাম, এটা নাম দিলাম লোগো, কন্ট্রোল ডি চেপে ডবল করলাম, তারপর এটার নাম দিলাম ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউট, অফিস নেম, অফিস নেম নাম দিলাম। ঠিক আছে, অফিস হেডিং দিতে পারো, হেডিং, আর শুধু হেডিং দিতে পারো তোমার ইচ্ছা। ঠিক আছে, হেডিং মানে শিরোনাম, মেইন নাম। ঠিক আছে, আমি কন্ট্রোল ডি চাপলাম, এরপর ডানে দিলে এটা সার্চ বার, সার্চ লিখলাম, ACARC সার্চ। কয়টা ভাগ ভাগ করলাম? তিন ভাগে ভাগ করলাম। প্রথমটা লোগো, তারপরে হেডিং মানে নাম, তারপরে সার্চ। তাহলে তিনটা হয়ে গেল এখানে, লোগো, এটা হচ্ছে কি হেডিং, আর এটা হচ্ছে সার্চ। আচ্ছা, তাহলে কি হেডিং এর মধ্যে কি আছে? হেডিং এর মধ্যে ভাগ করতে হবে না কিন্তু। হ্যাঁ, যদি হেডিং এর নিচে এখানে কি আছে, একটা ড্রপ ডাউন আছে না? এটা তুমি হেডিং এর মধ্যে লিখে দিবা, আর এখানে ডিভিশন লিখে দিতে হবে না। এখন তোমার লোগো দরকার, হ্যাঁ বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি ড্রপ ডাউন এখানে, হ্যাঁ ওটার কথা বুঝতে পেরেছি। এখানে ড্রপ ডাউনের জন্য কোনো লিস্ট নিতে হবে না। এখানে তো ড্রপ ডাউন দেখাচ্ছে এর আন্ডারেই থাকবে এটা, যখন নিচে থাকে তখন ডিপ নিতে হয় না কোনো। বেশি করে দেখাচ্ছে যে যদি অপশন কম থাকে এখানে, ধরো এখানে একটা অপশন, এখানে ডিপ নেওয়া দরকার আছে, অনেকগুলো অপশন থাকবে একটা নিচে আরেকটা অনেকগুলো, সেক্ষেত্রে ডিপ নিয়ে আলাদা করলে কাজ করতে সুবিধা হয়। হ্যাঁ, এজন্য দেখাচ্ছে এটা হেডিং এর আন্ডারে থাকবে নিচে। ঠিক আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো অফিস আসবে নিচ থেকে ড্রপ ডাউন আকারে। হ্যাঁ, এলিভেশন ডাইনামিক সার্চ যেটা বলা হয়, ক্লিক করে এলিভেশন। তো আমাদের এখানে কি হলো, লোগোর আন্ডারে থাকলে তোমরা কি জাস্ট এখানে লোগোর ভিতরে চলে যাবা, এখানে একটা ইমেজ লিখবা, ইমেজ ট্যাগ দিবা। তো শিখেছি না আইএমজি ট্যাগ, সেই ইমেজ ট্যাগ দিয়ে এই লোগোটা কেটে নিলা তোমরা, এখানে লোগোটা। ঠিক আছে, তোমাদের এই একটা ইয়ে দিয়েছিলাম কিন্তু, এই যে মনে আছে, তোমরা ইয়ে কাটতে পারো, মানে ফটোশপের কাজ তোমাদের দেখানো দরকার, তো দেখিয়ে দেবো, সমস্যা নেই। তো জাস্ট শুরু করো, এটা লাইট শর্ট এক বলা হয়। এই যে লাইট শর্ট, এখানে মাউসে ক্লিক করলা, মানে শর্টকাট কাজ করার জন্য এইটা এই বিষয় তোমাদের দিয়ে দিয়েছি। আগে তোমরা যদি না পাও আমি নাম লিখে দিচ্ছি, তোমরা খালি অনলাইনে সার্চ দিবা, চলে আসবে। ঠিক আছে, এই যে স্ক্রিনশটটা নেওয়ার জন্য, এর নাম হচ্ছে লাইট শট, লাইট শট, ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড লিখে সার্চ করবো, আমি দিয়ে দিলাম। আমি কমেন্টসের মাধ্যমে চ্যাট বক্সে দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা লিখে নাও, এটা প্রয়োজন যাদের কাছে নেই। খুবই অল্প একটা ফাইল, ডাউনলোড করলে হয়ে যাবে।
আমি দিয়ে দিলাম এখন চার্ট বক্সে। তোমাদের আগে যারা ক্লাস দিয়ে দিয়েছি আগে আমি ক্লাসেই, তোমরা দেখলে পেয়ে যাবা ক্লাসগুলো দেখলে, কিন্তু দরকার নাই, তোমাদের অনলাইনে সার্চ করলে খুব ছোট্ট একটা ফাইল পেয়ে যাবা, ঠিক আছে? ডাউনলোড করে ইনস্টল করে নিবা। তাহলে এই পাতার মতো একটা থাকে, তুমি দেখতে পাচ্ছ এখানে পাতার মতো একটা দেখাচ্ছে, পাতার মতো। এই পাতাতে ক্লিক করলা, ক্লিক করে এই যে সিলেক্ট করলা, মাউস চেপে ধরে টেনে আসলা, ঠিক আছে? খুবই সহজ এটা মনে ব্যবহার করা। ফটোশপ একটু ভারী সফটওয়্যার, ফটোশপটা দেখাচ্ছে শিখতে অবশ্যই হবে তোমাদের, বাট তুমি এটা ব্যবহার করতে পারো মানে শর্টকাট ওয়েতে। তুমি যখন পিএইচডি ফাইলগুলো দিবে, লেয়ার্ড ফাইল, সেক্ষেত্রে অবশ্যই ফটোশপ ব্যবহার করতে হবে, না হলে দেখা যাচ্ছে তুমি লেয়ারগুলো আলাদা করতে পারবে না। হ্যাঁ, এমনি কাটতে পারবা কিন্তু লেয়ার আলাদা করলে আলাদা সুবিধা আছে। এখানে ক্লিক, এখানে সেভে ক্লিক করে দিলাম। হ্যাঁ, সেভে ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করে দেখো এই যে সেভ হয়ে গেল। আমি ডেস্কটপে যাই, দেখো দেখা যাবে, এই দেখো চলে আসছে, দেখছো? এই যে কেটে গেছে, কিন্তু বুঝে গেল কি আমি কাটার সিস্টেম দেখিয়ে দিলাম। তাহলে লাইট শট তোমরা অনলাইনে সার্চ করবা, লাইট শট ফ্রি ডাউনলোড লিখে যে পাতার এখানে ক্লিক করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক আছে। রাজু আহমেদ বলছে যে অলরেডি উইন্ডোজ এক্স এর ভিতরে স্নিপেট টুল আছে। হ্যাঁ, স্নিপেট টুল দিয়ে করতে পারো এটা। শুধু স্নিপেট টুল না, পেইন্টস আছে একটা, সেটা দিয়েও করতে পারো তোমরা। হ্যাঁ, এখানে গিয়ে তোমরা পেইন্টস লেখো, সার্চ বারে গিয়ে দেখো পেইন্টস, PAINT, পেইন্টস, পেইন্টস চলে আসবে, পেইন্টস, এই চলে আসছে পেইন্টস, ঠিক আছে? পেইন্ট লিখলে তুমি এখানেও কাটতে পারো, চাইলে এখানেও কাটতে পারবা, খুব কঠিন কাজ না এটা। এই যেখানে দেখাচ্ছে ক্রপ, দেখতে পাচ্ছ ক্রপ, প্রথম ইমেজটা নিয়ে আসতে হবে এখানে। হ্যাঁ, এখানে প্রথমে ক্লিক করলা, ক্লিক করে এই রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করে সিলেক্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই সিলেক্ট করলাম, এই যে ক্রপ একটা দেখো, তুমি কাটতে পারবে এটা। এই ক্রপে ক্লিক করলে তো কেটে যাবে। তারপরে এখানে কি ফাইলে গিয়ে সেভ করে দিবা, সেভ এস। তাহলে তোমার উইন্ডোজে ডিরেক্টলি ভাবে পেইন্টও করতে পারো, কাটতে পারো চাইলে। আর স্নিপেটও লেখা আছে। হ্যাঁ, তুমি এখানে স্নিপেট লিখে চলে আসবে। স্নিপেট দিয়ে কাটতে পারো, পেইন্টস দিয়ে কাটতে পারো, বা এই লাইট শট তোমরা ইনস্টল করে নেবে, এটা বেশ সুবিধা। এটা প্রচুর কাজে লাগে ক্লায়েন্টের কাজ করতে গিয়ে। ক্লায়েন্টকে প্রচুর স্ক্রিনশট পাঠাতে হয়, খালি পটাপট মনে করে এটাতে স্ক্রিনশট নেওয়া যায়, বুঝলেন কি পরিমাণ কাজ হলো তার স্ক্রিনশট। এটা মনে করে নিলে এইভাবে ইমেজগুলো কেটে নিলে এখান থেকে এই ইমেজটা কাটলাম, ইমেজের নাম দিয়ে লোগো নাম দিলে এখানে, ঠিক আছে? লোগো নাম দিয়ে, হ্যাঁ, এর ভিতরে কি করবো, লোগোর ভিতরে গিয়ে এখানে কি ট্যাগ নিবা, আইএমজি ট্যাগ, আইএমজি এসআরসি, হ্যাঁ, সমান সমান দিয়ে দেখাচ্ছে যে এখানে এএলটি নাম দিলাম, এর নাম লোগো লিখে দিলাম, তোদের সুবিধা হবে, ঠিক আছে? আর এখানে গিয়ে আমি ইয়ে করে দিলাম, ঠিক আছে? আর এসআরসির ভিতরে কি করবা, ধর আমি এই লোগোটা কেটেছি, হ্যাঁ, এটা আমি একটা কাট করে নিয়ে যাই, একটা কেটে দেখালাম, হ্যাঁ, বাকিটা তুমি নিজেরা কাটবা। এখানে গেলাম, সিএসএসে গেলাম, আমাদের ক্লাসে চলে গেলাম, রিয়েল প্রজেক্ট 1 গেলাম, এই যে ইমেজেস এর ভিতরে চলে গেলাম, হ্যাঁ, পোস্ট করে দিলাম এটা। এই দেখো logo.png, হ্যাঁ, বা তুমি সেভ করতে পারো, ইচ্ছা তোমার। এরপর আমি এটা নামটা কপি করলাম, কপি করে দেখো আমাদের কিন্তু ডিরেক্টলি এটা দিলে হবে না, ডিরেক্টলি লোগো দিলে হবে না। কেন দিলে হবে না লোগো দিলে? কারণ আমাদের লোগোটা কার মধ্যে আছে, logo.png ইমেজটা আছে ইমেজেস নামে একটা ফোল্ডারের ভিতরে, দেখো এই যে। অর্থাৎ আমাদের প্রথমে যে প্রজেক্টটা যেখানে আছে রিয়েল প্রজেক্ট 1, এর মধ্যে কিন্তু তার একটা ফোল্ডার আছে ইমেজেস নাম, তার মধ্যে কিন্তু লোগো আছে। যে আমাদের প্যাডটা চিনে দিতে হবে, এই যে ইমেজেসটা লিখতে হবে এখানে। এখানে কি আগে তোমার লিখতে হবে ইমেজেস, তারপর স্ল্যাশ দিতে হবে হবে, মানে তাহলে প্যাডটা বোঝা যাবে কি যে ইমেজেসে প্রথমে ঢুকতে হবে, তার মধ্যে কি logo.png আছে, দেখো এই যে। তাহলে এখানে গেলাম, এই যে এখানে গেলাম, তারপরে আমাদের এখানে তো মেইন ফাইলগুলো আছে HTML CSS, কিন্তু এখানে ডিরেক্টলি পাওয়া যাবে না। তো এখানে ডিরেক্টলি বাইরে থাকতো তাহলে খালি নাম লিখলে হতো, তো ইমেজের মধ্যে স্যার প্রথমে ইমেজেস লিখতে হবে, লিখলাম, তারপরে এই যে logo.png এই নামটা লিখতে হবে, এই নামটা, ঠিক আছে? এটা লিখলাম হচ্ছে images/logo, তাহলে এটা পেয়ে যাবে, বুঝলো কি? এবার আমি লোগো দিয়ে দিলাম, হ্যাঁ, হেডিং যেটা আছে, হেডিং যে লেখা আছে, এই হেডিং এর ভিতরে কি হবে, এর ভিতরে দিয়ে দিবা, কি দিবা, এই সমাধানটা দিয়ে দিবা, ঠিক আছে? ডিজিটাল পোস্ট অফিসে লিখে দিবা, এই সমাধান দিয়ে দিলা, এটা ইয়ে করে এইভাবে এই সমাধানের ভিতরে
তার নিচে কি করবা, এই যে ড্রপ ডাউন যেটা আছে না, সিলেক্ট একটা ট্যাগ আছে তোমরা জানো, সিলেক্টার অপশান, সেই সিলেক্টার অপশান ট্যাগ ব্যবহার করে কি করবা, একে ড্রপ ডাউন করবে। হ্যাঁ, কোনো কিছু ভুলে গেলেই গুগলে সার্চ করবা যে হাউ টু ডু ড্রপ ডাউন, ঠিক আছে, বা হাউ টু ইউজ সিলেক্ট, হাউ টু ইউজ অপশান ট্যাগ। তাহলে সিলেক্টর অপশান ট্যাগ ব্যবহার করে কি করবা, এখানে ড্রপ ডাউন করবা। আর সার্চার আছে ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগের মাধ্যমে কি করবে, এখানে সার্চার তৈরি করবে। আর আইকনটা তোমরা দিয়ে দেবা, এখানে ছবি হিসাবে দিতে পারো, আবার দেখা যাচ্ছে যে ওই যে ফ্রন্ট আইকন ব্যবহার করে দিতে পারো তোমরা, ঠিক আছে। তোমাদের আইকন ব্যবহার শিখিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে এইভাবে দেখাচ্ছে হয়ে গেল প্রত্যেকটা অংশ, আমি আর দেখালাম না। এখানে গিয়ে লোগো দিলাম, হেডিং দিলাম, সার্চ বারে গিয়ে এইভাবে সার্চ দিবা, ঠিক আছে। আর এর ভিতরে গিয়ে সার্চ বার দিয়ে দিবা, মেনু এরিয়াতে গিয়ে মেনু এরিয়া দিয়ে দিবা, এখানে এইভাবে ইউএল এলআই এ, হ্যাঁ, ইউএল আনওয়ার্ড লিস্ট ট্যাগের মধ্যে ইউএল এলআই লিস্ট ট্যাগ, তারপরে এ ট্যাগ, এই স্টেপ। এবার তোমাদের পুরোটা দেখাচ্ছে কি মেনু তৈরি করলাম। এখানে এখানে কোনো ভাগ আছে কি, কোনো ভাগ নেই মেনুতে, তাহলে এখানে ভাগ করার দরকার নেই। বাট এই যে এখানে স্লাইডার এরিয়া দেখো আছে না, এখানে তিনটা ভাগ করবা, লেফট, হ্যাঁ, সেন্টার রাইট, তিনটে ভাগ আছে না, স্লাইডার লেফট, হ্যাঁ, স্লাইডার সেন্টার, স্লাইডার রাইট লিখে দিলাম। ব্যানার লিখলে এখানে ব্যানার লেফট, ব্যানার আর ব্যানার রাইট, তিনটা অংশ ভাগ করলাম এটা। তাহলে মেনুটা ঠিক থাকলো, আর ব্যানারের দিকে তিনটা অংশ ভাগ করলাম এটা। আবার তিনটা ক্লাস নিলাম এখানে, ডিপ ক্লাস, আচ্ছা এর নামে দিলাম হচ্ছে ব্যানার লেফট, এটা শুধু ব্যানার নাম একটা, মাঝখানে এটা থাকবে, আর ব্যানার রাইট। দেখো ব্যানারের বাম দিকে যেটা সেটা ব্যানার লেফট, মানে এখানে তুমি কি করবা, এইটা ডিজাইন করবে, এটা একটা মেনু, এটা একটা মেনুর মতো কাজ করবে, ঠিক আছে। এটা হচ্ছে ইনলাইন ব্লক, তাই না, এটা ব্লক মনে করো, ডিসপ্লে ব্লক হিসেবে কাজ করবে, এর ডান দিকে না সূচিতে নিচে নিচে হবে, হ্যাঁ। আর এখান থেকে দুটো টান দাও, দেখো প্রত্যেকটা কি আছে, বর্ডার দেওয়া আছে, হ্যাঁ, বর্ডার 1 পিক্সেল সলিড, প্রত্যেকটা আলাদা মেনুকে প্রত্যেক দিয়েছে এখানে, এটা ঘর ঘর দেখা হয়েছে যে প্রত্যেকটা, ঠিক আছে। তো এইভাবে দেখাচ্ছে দিলে এটা এইভাবে হয়ে গেল। তাহলে এটা কি, ব্যানার লেফট, এটা নাম হচ্ছে ব্যানার, আর ব্যানার রাইট। এবার তুমি এগুলো কি করলে, ভিতরে কন্টেন্ট দিয়ে দিলাম, এই ভিতরে ঢুকে। আচ্ছা এরপর দেখো স্ট্রাকচার কি আছে, এরপর দেখাচ্ছে কন্টেন্ট এরিয়া আছে, একেবারে কন্টেন্ট লেফট দিলা, কন্টেন্ট দিলে কন্টেন্ট রাইট দিলাম, একই বিষয়, ঠিক আছে। এর আমরা চলে গেলাম, গিয়ে ডিপ ক্লাস সমান সমান দিলাম, নামগুলো প্রাসঙ্গিক দিবা, ঠিক আছে। তাহলে কি হবে, মানে তোমার নিজের কোড করতে সুবিধা হবে, কোডগুলো খুব সুন্দর হবে, সবাই তাহলে পছন্দ করবে, হ্যাঁ, অন্যরা সহজ বুঝতে পারবে। কন্টেন্ট লেফট, কন্টেন্ট, কন্টেন্ট রাইট নাম দিলা, ঠিক আছে। তাহলে হয়ে গেল এইটা, এটা কন্টেন্ট লেফট, কন্টেন্ট, কন্টেন্ট রাইট। আর এখানে কি দিলাম, এখানে একটা এরিয়া যেটা আছে, এটাকে দেখছে তুমি 4 ভাগে ভাগ করতে, 1 2 3 4টা আছে না, জব এরিয়াকে 4 ভাগ করলাম। একটা মজার বিষয় তোমাদের বলি, যখন দেখবে একই রকম ডিজাইন, দেখো এই তিনটে ডিজাইন কিন্তু একই রকম, 1 2 3 4, এখানে কন্টেন্ট ভিন্ন ভিন্ন হোক সমস্যা নেই, হ্যাঁ, এখানে কন্টেন্টগুলো সব ভিন্ন ভিন্ন, এই ছবি ভিন্ন আছে, এই ছবিগুলো ভিন্ন ভিন্ন, হ্যাঁ, লেখাগুলো এখানে ভিন্ন ভিন্ন, যেমন এখানে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্স, এডিটিং, গ্রাফিক্স, মার্কেটিং আছে না, আলাদা আলাদা, কিন্তু ডিজাইন কিন্তু একই রকম, স্ট্রাকচারটা কি একই রকম। যখন দেখবে স্ট্রাকচারটা একই রকম, তখন ভিন্ন ভিন্ন ক্লাস নেওয়ার দরকার নেই, তখন ক্লাসের নাম একই দিয়ে দিবা। তার সুবিধা কি জানো, ধরো আমি এখানে ক্লাসের নাম একই দিয়ে দিলাম, 3টা, কয়টা আছে এখানে, 4টা আছে, তাহলে 1
আচ্ছা এখানে না লিখিনি, মনে করে লিখে দিলাম জব অফার, তাই না? এখানে দিলাম অফার জব 1, অফার জব 1 দিলাম, ঠিক আছে? অফার জব 1 দিলাম এখানে, কন্ট্রোল ডি 4, আমি 4টা নিলাম, ঠিক আছে? অফার জব 1, অফার জব 1, অফার, 4টে একই নাম, ভিন্ন করার দরকার নাই তোমার, ঠিক আছে? যখন তুমি এগুলোর মধ্যে ডিজাইন করলা, মনে করো মানে ঢুকালা, কন্টেন্টগুলো ঢুকালা, এখানে কি হবে? ইমেজ যাবে একইভাবে, এই কাটা ইমেজগুলো যাবে, এখানে ইমেজগুলো কাটা যাবে, এখানে হেডলাইন হবে, ধরো H2 বা H3 দিলা তুমি, একটা হেডিং দিলা, এখানে ইমেজ দিলা, এখানে মনে করো দুটো কি হবে, বাটন হবে ডিটেইলস এবং অ্যাপ্লাই, বুঝলি? এখানে তুমি এই ট্যাগের মাধ্যমে দিলাম অ্যাঙ্কর ট্যাগ, দুটো ব্যবহার করলা ডিটেইলস এবং অ্যাপ্লাইয়ের মধ্যে। হ্যাঁ কমন ডিপ, রাইট, হ্যাঁ মেহেদি মন্ত্রী বলছে কমন ডিপ, অ্যাকচুয়ালি কমন ডিপ নিতে হবে, ঠিক আছে? এটা কমন ডিপ নিলে তোমার সুবিধা কি, এই যে কমন ডিপ তোমার নিয়েছে এখানে, ঠিক আছে? আমি একটা একটু দেখলাম, এই কমন ডিপ নিলে সুবিধা কি, তোমার একটা ডিজাইন করবা, জাস্ট তুমি একটা নিবা সিএসএস, এই একটা সিএসএস নিয়ে তুমি যখন ডিজাইন করবে অটোমেটিক্যালি 4টায় পেয়ে যাবে, তোমার বারবার 4টা ডিজাইন করতে হবে না, 4টা কোড লিখতে হবে না, কারণ সবগুলোর নাম যেহেতু একই, একটা নিয়ে তুমি ডিজাইন করলে এই 4টায় পেয়ে যাবে, বুঝা গেল কি? এইভাবে তো পুরো এটাকে ডিজাইন করা হয়, টাক্সা লেখা হয়ে গেল। আর এর নিচে ফুটার থাকবে, ফুটার তো আছেই, ফুটার কোনো ভাগ করার দরকার নেই, পুরো টাক্সাটা আমি তোমাদের করে দিলাম। হ্যাঁ, এই টাক্সা তোমাদের আমি পাঠিয়ে দেবো মেইলে। এই টাক্সারের ভিতরে কি করো, তোমরা কন্টেন্ট ঢুকাতে হবে এখন। হ্যাঁ, তোমরা এখানে ইমেজের তো দেখালাম একটা ঢুকে, ইমেজ ঢোকালে এখানে হেডিংয়ে গিয়ে H1 বা H2 দিয়ে নাম লিখলো ওয়েবসাইটে, এরকম ভাবে এই যে নামটা আছে, হ্যাঁ, তার মধ্যে সিলেক্ট ট্যাগ অপশন ট্যাগের মাধ্যমে, সিলেক্ট অপশন ট্যাগের মাধ্যমে ড্রপ ডাউন দিলাম, সার্চ বার ইনপুট ট্যাগের মাধ্যমে সার্চ বার তৈরি করলাম, এখানে ULLIA, হ্যাঁ ULLIA ট্যাগগুলোর মাধ্যমে তুমি এখানে মেনু তৈরি করলাম, এখানে ইমেজ ট্যাগের মাধ্যমে স্লাইডার দিলাম, এখানে বাম দিকে একটা মেনু তৈরি করলাম, ঠিক আছে? সাইড বার হিসেবে ডান দিকে ইমেজ ট্যাগের পিকচার দিলাম, পিকচারের নিচে এখানে কি লেখা দিলাম, পি ট্যাগ বা অন্য কোনো ট্যাগের মাধ্যমে লেখা দিলাম, এটা মেইন কন্টেন্ট লিস্টের মাধ্যমে লিস্ট তৈরি করলাম এখানে, ঠিক আছে? বাম দিকে একটা ফর্ম তৈরি করলাম, ঠিক আছে? ইনপুট টাইপ ফর্ম দিয়ে, ইনপুট, হ্যাঁ, টাইপ টেক্সট, এগুলো দিয়ে তোমাদের শিখিয়েছি কি ফর্ম তৈরি করতে হয়। ফর্ম তৈরি করে দুটো বাটন তৈরি করো, লগইন বাটন আর সাইন আপ বাটন তৈরি করলে এইভাবে, হ্যাঁ, এরকম দেখাচ্ছে। একটু একটা 4টে ছবি নিয়ে এখানে ছবি নিয়ে ছবির নাম, নিচে হচ্ছে কিছু লেখা দিলাম, আর এখানে ছবিগুলো কেটে কেটে নিয়ে ছবি দিলাম উপরে, উপরে দেখাচ্ছে H2 ছবি, আর নিচে হচ্ছে এখানে পি দিলা, এখানে অ্যাপ্লাই, এখানে লিংক দিলা এই দিয়ে, হ্যাঁ, না নিচে কপিরাইট দিলে হয়ে গেল। এইভাবে কি টাক্সারের মধ্যে তোমরা ভিডিও ট্যাগগুলো ব্যবহার করে পি ট্যাগ, H1 ট্যাগ, হ্যাঁ, তারপরে সিলেক্ট ট্যাগ, অপশন ট্যাগ, তারপরে ইনপুট ট্যাগ, হ্যাঁ, এরকম প্যারাগ্রাফ ট্যাগ, এই ভিডিও ট্যাগগুলো ব্যবহার করে পুরো কন্টেন্টটা পূর্ণ করবে। পুরো যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কি করবা, এই ট্যাগগুলো নিয়ে চলে যাবে কোথায়, সিএসএস, এইখানে ট্যাগগুলো সিএসএস গিয়ে ডট দিয়ে সিএসএস করে লিখে ঠিক এইভাবে সাজানোর চেষ্টা করো। ঠিক এখানে ঠিক যেভাবে আছে না, এই টেমপ্লেটে যেভাবে আছে এইভাবে সাজানোর চেষ্টা করো। প্রায় ছবিগুলো কেটে নিবা বলেছি আগেই, ঠিক এইভাবে সাজানোর চেষ্টা করো, ঠিক আছে? তো আমি নিজে দেখিয়ে দেবো, তোমাদের সমস্যা নেই, তোমরা যখন চেষ্টা করছো পুরোটা করতে হবে না, তোমরা যতদূর পারো ততদূর করবে। হয়তো হেডার অংশ পারলা বা এই অংশটা পারলা, আর আমি সামনে ক্লাসে ইনশাআল্লাহ দেখিয়ে দেবো। ওকে, আচ্ছা, তো আজকে তোমাদের ক্লাসে এই পর্যন্তই। আমি টেমপ্লেটটা তোমাদের পাঠিয়ে দিব, হ্যাঁ, পুরো টেমপ্লেট তোমাদের পাঠিয়ে দিব, আর এই টাক্সারটা এটাও পাঠিয়ে দিব, পুরো টাক্সার সহ পাঠিয়ে দেবো তোমাদের, ঠিক যেভাবে আছে, হ্যাঁ। আর তোমাদের ভিডিও তো পাঠানো হবেই, তো নিজের শত চেষ্টা যেন হুবহু এরকমই হয়, ঠিক আছে? হুবহু এরকমই যেন করতে পারো সুন্দরভাবে, তাহলে আস্তে আস্তে যখন তোমরা হুবহু এরকম করতে পারবে, তখন কি হবে, তখন তোমার প্রফেশনালি ডিজাইন শিখে গেছে, হ্যাঁ, এলিভেশন। তো সবাইকে বেস্ট অফ লাক, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।